স্বামী পরকীয়ায় জড়িত। এর প্রতিবাদ করা মাত্রই কুহুকে একের পর এক বেল্টের আঘাতগুলো সহ্য করতে হয়। শরীরে প্রতিটি আঘাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যথায় কাঁদছে কুহু, সাথে ওর 4 বছরের ছোট ছেলে রাফি কাঁদছে। 4 বছরের ছোট ছেলেটির সামনে ওর মাকে ইচ্ছে মতো মারধর করে ওর বাবা রাজন। এসব দেখে চেঁচিয়ে ওঠে রাফি। তবু ওর বাবা ইচ্ছে মতো মারতে থাকে ওর মাকে। মনের ক্ষোভ মিটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল রাজন। 6 বছরের সংসারে এমন কোনো দিন নেই যে কুহু মার খায়নি। প্রতিদিন তার এই নির্যাতনের শিকার হতে হয়েছে। শারীরিক, মানসিক সব রকমের অত্যাচারের শিকার হয় কুহু। 4 বোন, বাবা নেই। 4 বোনেরই বিয়ে হয়েছে। তার মধ্যে কুহু একাই এমন অবস্থায় আছে। সাহায্য চাইবে এমন কেউ নেই কুহুর। তবুও কয়েকবার মামলা করার জন্য থানায় যায়, তবে সফল হয় না। রাজন একজন পুলিশের কর্মচারী। সব কিছু আগে থেকে বুঝে যায়, আর ভয় দেখিয়ে আটকে দেয় কুহুকে। সব কিছু ছেড়ে নিজেকে গুটিয়ে রাখতে চায় কুহু, তবে ছোট রাফির জন্য আবারও সরে আসে। এই জগতে বাবা ছাড়া থাকবে কিভাবে রাফি? তাছাড়া পরবর্তীতে আঙুল তুলবে সবাই। ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও এই সংসারে পা রাখে। সারাক্ষণ এমন ঝগড়াঝাটি, মারামারির কারণে লোক সমাজে মুখ দেখাতে পারে না। কেউ সম্মুখে এসে সান্ত্বনা দেয়, আবার কেউ প্রকাশ্যে হাসাহাসি শুরু করে দেয়। তাছাড়া দিন দিন রাজনের অবনতি ছাড়া উন্নতি হচ্ছে না। ক্রমাগত বেড়েই চলেছে ওর অত্যাচার। কয়েকজন বুদ্ধি দেয় কুহুকে, রাজনের কাছে থাকলে হয়তো ও ঠিক হয়ে যাবে। তাই কুহু সব কিছু ছেড়ে শহরে চলে আসে রাজনের সাথে। তাও এক পর্যায়ে জোর করে আসতে হয়। কোনো রকমের আসবাবপত্র ছাড়াই পাড়ি জমা এই পথে। না ছিল পরিধানের মতো জামা কাপড়, না ছিল আসবাবপত্র। নিজ এলাকা থেকে ভাড়াটে বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। একটা কাপড়ের ব্যাগে পুরনো কয়েকটা জামা কাপড় আর ছেলের জামা কাপড়। বিয়ের পরে নিজের পছন্দ মতো কবে জামা বানিয়েছে মনে নেই কুহুর। পুরনো নতুন মিলিয়ে বোনরা দেয়, সেগুলোই আছে। রাজনের ইচ্ছে হলে বছরে মোটা সুতি কাপড়ের জামা দেয়। ছেলের জন্য মাঝে মাঝে আনে, তবে ছেলেকে পরানোর মতো না। হয়তো একেবারে বড়, না হয় ছোট। ভাড়াটে বাড়িতে এসে সবকিছু ঝাড়পোছ করছে কুহু। এই সন্ধ্যের সময় ঘর ঝাড়ু দিয়ে মুছে গুছিয়ে রাখে। রাফি কাঁদছে, ভীষণ খিদে পেয়েছে ওর, কিন্তু মুখে খাবার দেওয়ার মতো একটা শুকনো পাউরুটি ছাড়া আর কিছুই নেই। স্টিলের গ্লাসে পানি ভরে রাফির সামনে দিল, সাথে সেই পাউরুটিটি। ছোট রাফি চিনির জন্য কাঁদছে। সে পানি চিনি মিশিয়ে খাবে, কিন্তু চিনি দেওয়ার মতো ক্ষমতা ছিল না কুহুর। এদিকে রাফির কান্নাও থামছে না। বাসায় আসার পরেই বাইরে বেরিয়ে যায় রাজন। সে কারণেও মেজাজ খারাপ হয়ে আছে। এভাবে রাফির ক্রমাগত কান্নার জন্য রাফিকে মারল কুহু। পিঠে হাতের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট হয়ে আছে। রাফির কান্না এখন আরো দ্বিগুণ হয়ে আছে। ছেলেকে জড়িয়ে কুহু কেঁদে দেয়। কোলে নিয়ে আদর করে পাউরুটিটি পানি দিয়ে ভিজিয়ে খাইয়ে দেয়। কিছুক্ষণ পরে দেখা মিলে রাজনের। হাতে কিছু বাজার নিয়ে ফিরে আসে সে। চোখ মুখ গম্ভীর হয়ে আছে, মনে হয় ভীষণ রেগে আছে এখনো। কুহু কিছু না বলে বাজারগুলো নিয়ে রান্নাঘরে গেল। রাজনের দিকে একবার তাকিয়ে ভয়ে ভয়ে মায়ের পিছু পিছু গেল রাফি। রাজন কিছু না বলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সকাল ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবে না। রাজন নাইট ডিউটি করে, তাই তৈরি হয়ে সে তার পথে চলে গেল। ঘরে কুহু আর রাফি ছাড়া কেউ নেই। বউ ছেলে কি খাবে, কোথায় ঘুমাবে, এসবের চিন্তা ভাবনা নেই রাজনের। সে নিজেকে নিয়ে ব্যস্ত। চাকরির বাহানা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে ঠিকই, তবে থানায় যায়নি রাজন। সে নিষিদ্ধ পল্লীতে পাড়ি জমিয়েছে। ছেলেকে শোয়াবে কোথায়, এই গরমে থাকবে কিভাবে, এসব নিয়ে চিন্তায় আছে কুহু। চোখ দিয়ে পানি ঝরছে। এদিকে পরনারীতে মেতে আছে রাজন। সে ব্যস্ত পরনারীর অস্তিত্বের সাথে নিজেকে বিলীন করতে। সে রাতে ঘুমায়নি কুহু। ছেলের মাথা কোলে নিয়ে বসে বসে হোগলা পাতা এর হাত পাখা নাড়ছে। নিজে দেয়ালের সাথে মাথা ঠেকে বসেছিল। এর জন্য মাথা ব্যথা করছে ভীষণ, তবুও মা সে।
সারা রাত জেগে ছেলের দেখাশোনা করছে। ভোরবেলা হাতের ওপরে মাথা রেখে একটু ঘুমের জগতে পাড়ি দেয়। রাফি ওর মায়ের পেটের ওপরে মাথা রেখে ওপরের দিকে তাকিয়ে আছে। প্রতিদিন এমন ভোরবেলায় ঘুম ভেঙে যায় রাফির। একটা টিকটিকি নড়াচড়া করছে উপরে, সেদিকেই তাকিয়ে আছে সে। কিন্তু ওর মা ঘুমাচ্ছে, তাই সেখান থেকে ওঠেনি। মাঝে মাঝে ওর মায়ের দিকে আর চোখে তাকাচ্ছে, যেন ঘুম ভেঙে না যায়। বেশ কিছুক্ষণ পরে ঘুম ভাঙে কুহুর। রাফিকে সজাগ দেখে উঠে বসে। ছেলের মুখমণ্ডলে চুমু খেয়ে জিজ্ঞেস করে, কখন উঠছ আব্বু? রাফি কিছু না বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। সকাল 8টার সময় ঘরে ফিরে রাজন। খাট, আলমারি, তোশক, বালিশ, প্লাস্টিকের চেয়ার নিয়ে আসে। সবকিছু গোছগাছ করে খাটের উপরে শুয়ে পড়ল রাজন। একবারের জন্য ছেলেকে কাছে নিল না। কুহুকে জিজ্ঞেস করলো না রাতে ঘুমিয়েছে কিভাবে, খেয়েছে কিনা। বেঘরে ঘুমাচ্ছে রাজন। ফোনের রিংটোন বেজে যাচ্ছে, সেদিকে কোনো হুঁশ নেই রাজনের। ভয়ে ভয়ে কুহু এসে ফোন কল রিসিভ করলো। অপর পাশ থেকে একজন মেয়ের কণ্ঠধ্বনি পেয়ে আঁতকে উঠল কুহু। মেয়েটি বলল, কে বলছেন? আপনি কে? এটা রাজনের ফোন নাম্বার না? আমি তো তার কাছে কল দিয়েছিলাম। হ্যাঁ, আমি ওর স্ত্রী। আপনি কে? মেয়েটি কিছু না বললে কল কেটে দিল। কুহু দীর্ঘশ্বাস নিয়ে রাজনের পাশে মোবাইল রেখে ছেলের কাছে গেল। ওর স্বামীর যে চরিত্র, তাতে মেয়েরা ফোন কল দিবে এটাই স্বাভাবিক। আলু কুচি করে ভেজেছিল রাতে, সেগুলো দিয়েই দুমুঠো ভাত খাওয়াচ্ছে ছেলেকে। রান্নাঘরে যে ভাবতে লাগলো আজ কি রান্না করতে পারে। মাছ নেই, আলু আর শালগম একসাথে করে ভেজে নিল। স্বাদ থাকুক আর নাই থাকুক, পেট ভরলেই হলো। ঘুম থেকে উঠে মোবাইল ধরেই মেজাজ খারাপ হয়ে গেল রাজনের। চেঁচামেচি করে কুহুকে ডাকলো। রাজনের এমন চেঁচামেচি দেখে দৌড়ে সামনে এসে দাঁড়ায় কুহু। রাজন উচ্চস্বরে বলতে থাকে, মোবাইল ধরছো কেন? তোরে না নিষেধ করছিলাম আমার মোবাইল ধরবি না তুই? রাজনের রাগী কণ্ঠস্বর শুনে মেজাজ বিগড়ে গেল কুহুর। তবুও শান্ত ভঙ্গিতে বলল, তুমি ঘুমাচ্ছিলা, ফোনের রিংটোন অনেকক্ষণ বেজেছিল, তাই রিসিভ করেছে। রাগী কণ্ঠে রাজন বলল, আমার মোবাইলে যা ইচ্ছে তাই হবে, তোরে ধরতে নিষেধ করছিলাম না, ধরছো কেন? এবারে চুপ থাকতে পারল না কুহু। উচ্চস্বরে বলল, মেয়েটা কে ছিল? সব কিছু জানলে গায়ে লাগে। আকাম কুকাম করবা আর আমি জানতে পারবো না? রাজন রেগে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারল কুহুর দিকে। কুহু সরে যাওয়ায় মোবাইল ফ্লোরে পড়ে কিছুটা ভেঙে যায়। রাফি দরজার আড়াল থেকে ঝগড়া দেখে ভয়ে চুপচাপ থাকে। এতটুকু একটা বাচ্চা ছেলের সামনে এমন ঝগড়াঝাটি করলে সে অনেকটা অস্বাভাবিক হয়ে ওঠে। রাফিও তেমন। কুহু তড়িঘড়ি করে যে রাফিকে কোলে নিয়ে অন্যদিকে গেল। রাজন মুখ থেকে কোনো আওয়াজ বের করল না। মোবাইল হাতে নিয়ে দেখল ঠিক আছে কিনা। সেই সকালে দুজনের একজনেরও খাওয়া হলো না। গোসল করে বাইরে চলে গেল রাজন। তখন ছেলেকে গোসল করিয়ে নিজে গোসল করে নেয় কুহু। খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রাতে ঘুমাতে পারেনি ভালোভাবে। রাফি ওর মায়ের পাশে এসে জড়িয়ে ধরে শুয়ে থাকে। বিকেলেও রাজনের দেখা মিলেনি। সন্ধ্যার একটু পরে এসে থানায় চলে গেল। ভাড়াটে বাড়িতে এই ছোট ছেলেকে নিয়ে রাতে একা থাকে কুহু। প্রথমে ভয়ে ভয়ে থাকলেও এরপরে সাহস হয় তার। বাড়ির মালিক ভালো, তাছাড়া ভাড়াটিয়াদের সাথেও মিশে গেছে। এভাবে হাসি আনন্দে দিন চলছে কুহুর। রাজন সময় দেয় না, 1 সেকেন্ডের জন্যও না। এমনকি রাফিকেও তেমন সময় দেয় না। এভাবে দিন চলছে। কুহুর সংসারে ধরে বেঁধে সংসার করাতে পারে না কেউ। তবুও ছেলের জন্য পড়ে আছে এখানে। ঠিকমতো বাজার করে না রাজন। টুকিটাকি যা আনে তা দিয়ে সংসার চালায় কুহু। নিত্যদিনের বাজারের তালিকা একই হয়, ডিম, সবজি। তাছাড়া মাছের দেখা মিলেনি এখনো। ছোট ছেলেকে বাড়তি খাবার দিতে পারে না। মুখ ফুটে রাজনকে কিছু বললে গেটের কাছে নিয়ে 10 টাকার চিপস কিনে দিবে রাফিকে। ওর এমন কর্মকাণ্ডের জন্য হতভম্ব হয়ে যায় কুহু। তবুও কিছু বলার মুখ নেই। অতিরিক্ত চিল্লাপাল্লা করলে বাইরের মানুষের কাছে জানাজানি হবে, তাই সব কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে।
গ্রামে এই একই কাণ্ডের জন্য সারাক্ষণ হাসাহাসির সম্মুখীন হতে হতো, তাই এখানেও তেমন কিছু সম্মুখীন হতে চায় না। দেখতে দেখতে মাস কেটে যায়। বাড়ি ভাড়া দেওয়ার জন্য টাকা নেই হাতে। রাজনকে বললে সে উল্টো ধমক দেয়। কুহুর জন্যই নাকি এমন হয়েছে, এখানে না আসলে বাড়ি ভাড়া লাগতো না। এখন কুহুকে ভাড়া দিতে বলে বাইরে চলে যায় রাজন। সেদিন থ হয়ে বসে থাকে কুহু। বাড়িওয়ালা আসলে বুঝিয়ে দেয় পরের মাসে দিবে। বাড়িওয়ালা ভালো বিধায় কুহুর কথা শুনে চলে যায়। এদিকে বেতনের টাকা দিয়ে দিনের পর দিন জুয়া, মেয়েলিপনায় টাকা উড়াচ্ছে রাজন। সব টাকা ওর নিষিদ্ধ কর্মকাণ্ডে শেষ হয়ে যায়। তাহলে বাড়ি ভাড়ার টাকা, বাজার এসব দিবে কিভাবে? তবুও নিজের দোষ দেখছে না। সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর মনে মনে কুহুর দোষ দিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ পরে বাসায় ফিরল। বাহির থেকে দরজায় টোকা দেওয়ার পরেও কেউ দরজা খুলছে না। এর জন্য মেজাজ খারাপ হয়ে গেল রাজনের। কিছুক্ষণ পরে আবারও দরজায় টোকা দেওয়ার পরে ছেলে দরজার ওপাশ থেকে জবাব দিল, মা নামাজ পড়ে। ছেলের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। কিছুক্ষণ পরে কুহু এসে দরজা খুলে ওর দিকে একবার তাকিয়ে হনহন করে ভেতরে চলে যায়। কুহু চুপচাপ পিছু পিছু যায়। গায়ের শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করলো, বাড়িওয়ালা আসছিল? হ্যাঁ, পরের মাসে ভাড়া দেব একথা বলছে। তাই টাকা হিসেব করে খরচ কইর। 2 মাসের টাকা কিডনি বিক্রি করে দেব। তুই আইস, তুই দিস। আমি কি চাকরি করি? করবি এখন থেকে। ঠিক করে দাও। ছেলেকে নিয়ে থাকতে হলে যদি চাকরি করা লাগে তাহলে করব। তোর এই যোগ্যতায় চাকরি? পরপুরুষের সাথে শোয়া ছাড়া আর কি চাকরি পাবি? রাজনের কথায় স্তব্ধ হয়ে গেল কুহু। নিজের বিয়ে করা বউকে এমন কথা বলে কেউ? রাগে পুরো শরীর কাঁপতে লাগলো। কিছু বলতে যাবে তখনই দরজার দিকে চোখ গেল। দরজার পাশে রাফি দাঁড়িয়ে আছে। একবার রাজনের দিকে তাকাচ্ছে, আরেকবার ওর মায়ের দিকে। ছেলেকে দেখে কিছু বলল না কুহু, শুধু রাগীভাবে রাজনকে বলল, ছেলের সামনে বুঝে শুনে কথা বলবা। জবাবে রাজন কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। কুহুর মা বাড়িতে একা থাকেন। 3 মেয়ে জামাই আর্থিকভাবে সাহায্য করেন। কুহুর সাহায্য করার ক্ষমতা নেই, শুধু দূর থেকেই দেখে যায় সবকিছু। উল্টো তাদের ঘাড়ে চেপে থাকতে হয়। বিয়ের পরে রাজনের সাথে ঝগড়াঝাটি করে কয়েকবার বাপের বাড়িতে গিয়েছিল। তখন রাজনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যেভাবেই হোক রাজন নিয়ে আসতো। সবকিছুর মধ্যে বড় ভুল ছিল প্রথমেই রাজনকে ছেড়ে নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু সবকিছু ভুলিয়ে রাজন সংসারে নিয়ে আসে। কুহু নিজেও ভাবে হয়তো শুধরে গেছে রাজন। তাছাড়া এই সমাজে অনেক জায়গায় স্বামী ছাড়লে মেয়েদের কথা শুনতে হয়, এমনকি পরিবারও কথা শুনে। এসব ভেবে কুহু রাজনের সংসারে পা দেয়। কয়েক মাস ভালোই কাটে। নিজের মধ্যে নতুন অস্তিত্বের খোঁজ পায়। তখন থেকে আবারও রাজনের পরিবর্তন। সে আগের রাজনের দ্বিগুণ হয়ে ধরা দেয়। এ অবস্থায় কিছু বলতেও পারে না, ছোট অস্তিত্বের জন্য। তবুও মুখ ফুটে বলেছিল একবার, তখন মার খায়। তখন রাজনের পরিবারের কেউ কিছু বলে না। অসুস্থ কুহু নিজের মধ্যে বেড়ে ওঠা ছোট অস্তিত্বের সুস্থতার জন্য বাবার বাড়িতে ওঠে। বাবা ভাই নেই। বোনের জামাইরা আর্থিকভাবে সাহায্য করে ওর মাকে। সেখানে আলাদাভাবে খরচ বহন করতে হয় কুহুর জন্য। প্রথম প্রথম থাকলেও পরবর্তীতে কুহুর নিজেরই কেমন লাগে, তাই চলে আসে আবারও রাজনের বাড়ি। 10 মাস কষ্টের পরে যখন সেই ছোট অস্তিত্বের দেখা পায়, সব কষ্ট নিমিষেই ভুলে যায় কুহু। এখন হাজারো চেষ্টা করলো এই অস্তিত্বের জন্য কোথাও সরে যেতে পারে না। সমাজ কি বলবে? বাবা নেই, মা ভালো না, তাই স্বামী ছেড়ে চলে এসেছে। সব কিছু ভেবে এই ছোট রাফিকে ঘিরে এ সংসারে পড়ে আছে। বিকেলে বিছানার এক কোণে রাফিকে কোলে নিয়ে সব ভাবছিল। ওর সামনেই রাজন ঘুমিয়ে আছে। একটু মায়ের খোঁজ নিবে তারও উপায় নেই কোনো। মোবাইল নেই। প্রথম একটা মুঠোফোন দিয়েছিল, কিছুদিন পরেই নিয়ে যায়। সন্দেহ ঘিরে রাখে কুহুর উপরে। অন্য কারো সাথে যদি কথা বলে, এসব ভেবেই মোবাইল নিয়ে যায়। কুহুর কিছু বলার ছিল না তখন, চুপচাপ সহ্য করে গেছে।
মুখ ফুটে যদি কিছু বলতো তাহলে রাজন ঠিকই ভাবতো কেউ আছে কুহুর, তাই এমন রিয়াক্ট করছে। এসবের জন্য কুহু কিছু বলেনি সেদিন। ওর মায়ের শরীর এমনিতেই ভালো নেই, খোঁজ নিবে কিভাবে? তবুও কাঁপা কাঁপা হাতে রাজনের ফোন ধরে কল দিল ওর মাকে। সাবধানে কথা বলছে কুহু, ওর মা অসুস্থ। রাজনকে বললেই কি নিয়ে যাবে? যা হয় হবে, অসুস্থ মাকে দেখতে যাবেই কুহু। 7-5 না ভেবে রাজনকে ঘুম থেকে জাগালো। প্রথমে ধমক দিল, কুহুর কান্নার শব্দ পেয়ে উঠে বসে রাজন। ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, কি হয়েছে? বাড়িতে যাব, মায়ের শরীর ভালো নেই। যা। একা যাব কিভাবে? রাজন কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, রেডি হ, আমি নিয়ে যাব। রাজনের কথা শুনে মুখের দিকে একবার তাকিয়ে তৈরি হয়ে গেল কুহু। ছেলেকে গুছিয়ে সন্ধ্যার পরে চলল বাড়ির পথে। সেদিন রাতে রাজন আসতে চাইল, আসতে পারেনি। সে বাড়িতে রাজনের কুকর্ম কম বেশি সবাই জানে। বারান্দার চৌকিতে বসে আছে রাজন। রাফি পর্দার কাপড় মুড়িয়ে উকি দেয়। রাজন ডাকলেও সামনে যায় না। দরজার কাছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে রাফি। এবারে চৌকি থেকে উঠে নিজেই ছেলের কাছে আসলো। রাফিকে কোলে নিয়ে বাবা বাবা বলে ডাকলো। তখনই রাফি বলল, তুমি ভালো না, আমায় বাবা ডাকবা না। এতটুকু ছেলের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় রাজন। তবুও শান্তভাবে বলল, এসব কি বলছ আব্বু? রাফি কিছু না বলে কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলো। রাফিকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আব্বুর কাছে থাকো। হাত পা ছোড়াছড়ি করতে করতে রাফি বলল, তুমি আম্মুরে মারো শুধু, তুমি ভালো না, নামাও। কথাটি বলেই কেঁদে দেয় রাফি। ওর কান্না দেখে তড়িঘড়ি করে নামিয়ে দেয় রাজন। কুহু দৌড়ে আসে ছেলের কান্না শুনে। রাফির সাথে রাজনকে দেখে ভাবল, হয়তো রাজন মেরেছে, কিন্তু এই বাড়িতে বসে কিছু বলতে চায় না, তাই চুপচাপ রাফিকে কোলে নিল। দাঁতে দাঁত চেপে রাজন বলল, এসব শেখাও ছেলেকে? আমার ছেলেকে আমার বিরুদ্ধেই গড়ে তুলছ? কি শিখাইছি আমি? তুমি ভালো জানো। ভালো তো জানবই, ওর বাবার মতো তো তৈরি করব না। আমার ছেলে আমার মতোই হবে। রাফির মাথায় হাত বুলাতে বুলাতে রাজনকে কথাটি বলল কুহু। কুহুর মুখে এমন কথা শুনে চোখ রাঙিয়ে তাকালো রাজন। কুহু কিছু না বলে চৌকিতে বসলো। এখান থেকে দূরে সরে গেলে রাজনও পিছু পিছু যে রাগারাগি মারামারি শুরু করবে। ওর সব রকম আচরণের সাথে পরিচিত কুহু, তাই এখানেই চুপচাপ বসে আছে। রাজন কিছু না বলে চৌকিতে কুহুর পাশ ঘেঁষেই বসলো। আগামীকাল যাবে? রাজনের কথা শুনে নিম্ন স্বরে বলল কুহু, কয়েকদিন থাকবো। ছোট করে রাজনের জবাব, আচ্ছা। কুহু ভেবেছিল রাজন রেগে যাবে, কিন্তু রাজনের সম্মতি দেখে প্রথমে অবাক হলেও কিছু বলেনি। রাজনের ভালো খারাপে বিশ্বাস করে না কুহু। ওর রূপ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়ে যায়। সকালে চলে আসে রাজন। কুহু বেশ শান্তভাবে বিদায় দিল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কয়েকদিন তো ঝগড়াঝাটি থেকে মুক্তি পাবে। ঘুম থেকে উঠে চারিদিকে তাকালো রাফি। ওর বাবাকে খুঁজছে। কুহু বুঝতে পেরে ছেলের কাছে যে জিজ্ঞেস করলো, কাউকে খুঁজছো কিনা? রাফি কিছু না বলে চোখ ডলতে ডলতে মুচকি হাসি দিয়ে কুহুকে জড়িয়ে ধরল। এতটুকু ছেলের এমন কাণ্ড দেখে হেসে দেয় কুহু। কুহুর মায়ের অসুস্থতার জন্য প্রায় সবাই এই বাড়িতে আসে। সবার সাথে মুখোমুখি হলে লজ্জায় মাথা নিচু করে ফেলে কুহু। কি একটা কাণ্ড! সবাই জানে কুহুর অবস্থা। মানসিক, শারীরিক সব রকমের নির্যাতনের শিকার কুহু, এটাও জানে। কে জানতো এই মেয়েটিরই কপাল পুড়বে এভাবে। 4 বোনের মধ্যে কুহুর একারই এমন অবস্থা। প্রথমেই যদি ওই জাহান্নাম থেকে নিয়ে আসতো, তাহলে হয়তো আজ কুহু সুখে থাকতো। সবার ভুলের জন্য আজ কুহুর এমন অবস্থা। তবুও হাসির পাত্রী কুহু। এই জন্য জনসম্মুখে লজ্জায় পড়ে যায়। আজও সবার সামনে মাথা নিচু করে ছেলেকে নিয়ে বসে আছে। রাফি দেখতে অনেকটা ওর বাবার মতো। তা নিয়েও মানুষের হাসি ঠাট্টা। এই ছেলে পুরোই বাপের মতো হইছে। বাপের ছেলে, চরিত্র যদি তেমন পায়। এসব নিয়ে চিন্তায় পড়ে আছে এলাকার মানুষ। কুহু এতক্ষণ চুপ ছিল। তবে ছেলের চরিত্র উঠছে পড়া চুপ থাকতে পারল না।
এ বাড়িতে আসছি 2 দিনের জন্য। এই 2 দিনে আমার মুখের রূঢ় কথা শোনার জন্য উঠে পড়ে লেগেছেন? আমার এতটুকু বাচ্চা ছেলের পিছনে লাগছেন কেন? ঘরের কাজকাম নাই? যান নিজেদের কাজ করেন, আমার পিছনে লাগতে হবে না কারো। কুহুর এমন আচরণে অপমানিত হয়ে চোখ মুখ রাঙিয়ে চলে গেল সবাই। ওর মা বিছানায় শুয়ে শুয়ে বললেন, এমন আচরণ করে মানুষের সাথে? কুহু রাগীভাবে বলল, আমার ছেলের পিছনে পড়লে এর থেকে খারাপ আচরণও করতে পারি। তা যে হোক, তোমরা হলো ছাড়ব না। আগে নিয়ে আসতে পারলা না ওই বাড়ি থেকে? এখন ছেলে হয়েছে পরে সবার দরদ দেখা যায়, সবার মুখের বুলি ফুটছে। কুহুর এমন আচরণে ওর অসুস্থ মা কিছু বললেন না। কুহুর মেজ বোন এসে মাথায় হাত দিয়ে বলল, মাথা ঠান্ডা কর বোন, এবার যদি রাজন বেশি কিছু করে তাইলে ডিরেক্ট থানায় যাব। কথাটি বলেই তিনি রাফিকে কোলে নিলেন। কুহু কিছুক্ষণ চুপ থেকে বলল, এতদিন কিছু করতে পারছো কেউ? মুখে মুখে মিষ্টি কথা বলে যাও সবাই, এখন কারো সাহায্য লাগবে না, আমার ছেলে আছে। কুহুর কথায় ওর বোন কিছু বলল না। আজকে থানায় যায়নি রাজন, সে ছুটি নিয়েছে আজও। শাশুড়ি অসুস্থ, এই কথা বলে কাজ কামাই করছে। সারাদিন ঘুরে ফিরে রাত 11টার পরে বাড়িতে আসে। যেহেতু সব ভাড়াটিয়াদের কাছে মেইন গেটের চাবি আলাদা আলাদা আছে, তাই বাড়িতে ঢুকতে রাজনের কাঠখড় পোহাতে হয় না। রাজন ভেবেছিল এই রাতে কেউ হয়তো বাইরে বের হবে না, তাই ওর বান্ধবীকে নিয়ে বাড়িতে আসলো। মেয়েটি দ্রুত পায়ে রুমে বাসায় ঢুকে গেল। রাজন গেট লাগিয়ে দরজা পর্যন্ত আসা মাত্রই বাড়িওয়ালার সাথে দেখা হয়। বাড়িওয়ালাকে এখন এভাবে দেখে চমকে যায় রাজন। বাড়িওয়ালা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, আজ থানায় যাওনি? স্বাভাবিকভাবে রাজনের জবাব, না আঙ্কেল, শাশুড়ি অসুস্থ ছিল তো, তাই সেখানে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। বউ সেখানে? হ্যাঁ। রাতে খেয়ে আসছো? রান্না করা না থাকলে আসো আমাদের বাসায়। না, মামাতো বোন নিয়ে আসছি, সে রান্না করে দিয়ে যাবে। আচ্ছা। রাজন কোনোভাবে বাসার ভেতরে গেল। বাড়িওয়ালা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। কপালে চিন্তার ভাঁজ, এই রাতের বেলাতে একটা মেয়ে থাকবে। আবার ভাবল, সন্দেহ করে মানুষকে খারাপ ভাবা ঠিক না, হয়তো বউয়ের মা বেশি অসুস্থ, আর রাজনের চাকরির জন্য এভাবে ছুটে আসছে, সাথে রান্না করার জন্য খালাতো বোনকে নিয়ে আসছে। রাজনকে এমনিতেই ভদ্র লাগে, তাই বাড়িওয়ালা সব সন্দেহ সরিয়ে নিজের কক্ষে গেলেন। এভাবে পরপর 3 দিনে একই কাণ্ড করে রাজন। তবে প্রথম দিনই বাড়িওয়ালার নজরে পড়েছিল, তারপরে আর দেখেনি। 3 দিন পরে কুহুকে নিয়ে আসে রাজন। বাসায় এসে সবকিছু গুছিয়ে রান্না করতে যায় কুহু। রাজন ছেলের কাছে গেলে ছেলে দৌড়ে দরজা পর্যন্ত আসে। রাজনও পিছু পিছু এসে জোর করে রাফিকে কোলে নেয়। রাফি ছোটাছুটি করতে চাইলে চিপস চকলেট ধরিয়ে দেয়। তারপরে রাফির খুশি দেখে কে। এসব পেয়ে ভীষণ খুশি হয় রাফি। রান্নাঘর থেকে রুমে আসতে আসতে এত হাসির আওয়াজ পেয়ে চমকে যায় কুহু। রুমে এসে দেখে রাজন আর রাফি একসাথে খেলছে। হঠাৎ এমন পরিবর্তন সহ্য করতে পারে না কুহু। কোনো শঙ্কা জাগছে মনে, তবু হাসি মুখে ছেলেকে ডাক দিল। কুহুর কণ্ঠধ্বনি পেয়ে রাজন রাফি দুজনেই তাকায়। রাফি ছোট একটা হাসি দিয়ে দৌড়ে আসে কুহুর কাছে। কুহু ছেলেকে কোলে নিয়ে আহ্লাদীভাবে ছেলের সাথে কথা বলে, আর চোখে রাজনের দিকে তাকায়। রাজন চুপচাপ তাকিয়ে আছে। আজকে রাজনকে চিনতে পারছে না কুহু। খুব পরিবর্তন তার। সন্ধ্যার পরে থানায় গেল রাজন। ছেলে নিয়ে ঘরে একা কুহু। দরজায় ঠক ঠক শব্দ পেয়ে ওড়না ঠিক করে এগিয়ে আসে কুহু। দরজার ওপাশে বাড়িওয়ালা সহধর্মিনী দাঁড়িয়ে আছে। মুখে এক চিলতে হাসির রেখা টেনে ভেতরে আসতে বলল কুহু। সেও হাসি মুখে ভেতরে গেল। রাফিকে নানা ভাই ডেকে পাশে নিয়ে বসলো। রাফিও বাইরের মানুষের সামনে ভদ্র হয়ে বসে রইল। মনে হচ্ছে একটু কথাও বলতে জানে না, অথচ কিছুদিন আগে রাজনকে কত বড় কথা শোনালো। রাজন ভালো না, তাই কোলে থাকবে না।
তোমার মা ভালো আছে? হ্যাঁ, আগের থেকে কিছুটা সুস্থ, আলহামদুলিল্লাহ। বোনেরা তো সবাই আসছিল, তাই না? জি। কুহু ভয় ভয় আছে। বাড়ি ভাড়ার টাকার কথা যদি বলে এর জন্য। বাড়িওয়ালা স্বাভাবিকভাবে বললেন, ওর বাবাই তো আগে চলে আসছে। হ্যাঁ, তার চাকরিতে যেতে হবে তাই। ও, রান্না বান্না ও নিজেই করে খেয়েছে? না, সে রান্না করে খাবে, কিছুক্ষণ পরে ঘর বাড়ি পুড়িয়ে ফেলবে। কুহুর কথা শুনে হেসে দিল বাড়িওয়ালি। কুহু বলল, একা মানুষ, হোটেলেই তো খেতে পারে। কুহুর কথায় বাড়িওয়ালের ভ্রুতে ভাঁজ পড়ল, তবে মুখে কিছু বললেন না। সেদিন রাতে বাড়িওয়ালা বাসায় যেয়ে বলেন সবকিছু, তবে রাজনের কথার সাথে কুহুর কথার মিল পাচ্ছে না কোনো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে বাড়িওয়ালি বললেন, বউ, তোমারে কিন্তু মেয়ের মতো দেখি। জি আন্টি, প্রথম থেকে আপনাদের পাশে পাচ্ছি, যেভাবেই হোক। একটা কথা বলি? হ্যাঁ বলেন। ছেলে মানুষ, একটু চোখে চোখে রেখো। বাড়িওয়ালের মুখ থেকে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় কুহু। রাজনের চরিত্র তো কুহুর ভালোভাবে জানা আছে, তবে এখানের মানুষের তো জানার কথা না। কুহুকে চুপচাপ দেখে বাড়িওয়ালি বললেন, কিছু মনে করো না, ভালোর জন্যই বলছি। আজ আসি, তোমার আঙ্কেলে আসছে মনে হয় বাজার থেকে। রাফিকে উদ্দেশ্য করে বলল, আমাদের বাসায় যাবে নানা ভাই। রাফিও কুহুর থেকে দৌড়ে এসে বাড়িওয়ালির হাত ধরল। সে হাসি মুখে রাফিকে নিয়ে চলে গেল। এদিকে চিন্তায় পড়ে যায় কুহু। হঠাৎ এমন কথা বলবে কেন? সত্যিই কি সন্দেহের মতো কিছু হয়েছিল? আজ রাতে আর ঘুম হবে না কুহুর। সব কিছু ভাবছে সে। কিছুক্ষণ পরে রাফিকে নিয়ে আসলো। এক হাতে আপেল, অন্য হাতে বিস্কুট। বিস্কুটের গুঁড়ো দিয়ে চুল মাখিয়ে দিয়েছে কুহুর। কুহু বিরক্ত হলো, ছেলের দিকে তাকানো মাত্রই একগাল হেসে দেয় রাফি। ওর হাসি দেখে কুহুও হেসে দেয়। রাতে রাফিকে খাইয়ে ঘুম পাড়ায়। কুহুর ঘুম আসছে না। সারা রাত রাজনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। তাছাড়া এই 3 দিন ধরে রাজনের পরিবর্তন দেখা দিচ্ছে। এর কারণ অজানা কুহুর। হয়তো ছেলের মুখে সেদিন কটু কথা শুনে ছেলের প্রতি দরদ দেখা দিচ্ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। আজ রান্নার জন্য তেমন কিছুই নেই। গেটের সামনে সবজিওয়ালা আসছে, তার কণ্ঠধ্বনি শোনা যাচ্ছে। হাত ব্যাগ খুঁজে দেখলো শখানেক টাকা আছে। সেদিন রাফিক ওর খালারা দিয়েছিল। 100 টাকার একটা নোট নিয়ে মাথায় কাপড় দিয়ে গেটের সামনে গেল কুহু। পিছনে পিছনে রাফিও যাচ্ছে। আধা কেজি পটল, আলু আর পাশের দোকান থেকে ডিম কিনলো। রাজনও চলে এসেছে। গেটের বাইরে থেকে চোখ রাঙিয়ে তাকালো কুহুর দিকে। কুহু রাফিকে কোলে নিয়ে তাড়াতাড়ি রুমের ভেতরে আসলো। রাজন বাসায় এসে দরজা লাগিয়ে রাগীভাবে তাকালো কুহুর দিকে। কুহু পরোয়া না করে কাটাকাটি করতে ব্যস্ত হয়ে পড়ল। রাজন কোনো জবাব পাচ্ছে না, তাই মেজাজ তীব্র হয়ে গেল। তোরা একবার বলছিলাম না বাসা দিয়ে বের হবি না? রান্না করতে হবে না? সবজি আনার জন্য তো বাইরে যেতেই হবে। আমার আসার সময় হয়েছে, তুই জানো না? আমি আনতে পারতাম না? আমি জানতাম না তো তোমার মাথায় এত চিন্তা থাকবে, তাও ঘরের বাজার নিয়ে। গতকালে বাড়িওয়ালের কথা শুনে এখন রাজনের উপরে দ্বিগুণ রাগ উঠছে কুহুর, তাই প্রথম থেকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। কুহুর কথায় খেপে যায় রাজন। রেগে বলে, চিন্তা থাকবে না? ছেলেদের দেখাইতে বাইরে যাও, তাইলে চিন্তা থাকবে না আমার? কথা ভালোভাবে বলো, নিজের চরিত্র দেখে অন্যকে বলবা। এবারে কুহুর কথায় দ্বিগুণ রেগে গেল রাজন। হাতের কাছে প্লাস্টিকের চেয়ার পেল, তাই ছুঁড়ে মারল কুহুর দিকে। ব্যথায় চিৎকার দিয়ে উঠে কুহু। এমন কাণ্ড দেখে কান্না করে দেয় রাফি। কান্না করতে করতে দৌড়ে যেয়ে রাজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রাফি। রাজন যেন দূরে যেতে না পারে। রাজন স্বাভাবিক ভঙ্গিতে রাফির দিকে তাকানো মাত্রই রাজনের হাতে সবগুলো দাঁত বসিয়ে দেয়। ব্যথায় মা বলে উঠে রাজন। এদিকে কামড় দিয়ে ধরে আছে রাফি, এখনো ছাড়ছে না। দিশে না পেয়ে রাফির মাথায় চাপড় মেরে ছাড়িয়ে নেয় রাজন। তারপরে হনহন করে বেরিয়ে যায়। রাজনের চাপড়ে রাফি কেঁদে দেয়। কুহু এসে ছেলেকে জড়িয়ে ধরে। কুহুর মুখমণ্ডল ফুলে গেছে। সাহায্য নিবে কারো থেকে
তেমন কোনো মানুষ নেই, এমনকি হাতে মোবাইলও নেই। রাগে পাগলের মতো হয়ে যায় কুহু। 5-6 বছরে যতবার নিজের আত্মীয়দের কাছে বিচার দিয়েছিল, সবাই বুঝিয়ে শুনিয়ে রাজনের সংসারে ঠিকই পাঠিয়ে দেয়। এবারে কারো কাছে বিচার দিবে না, এবারে নিশ্চয়ই ছেলের কথা শুনিয়ে আবারও পাঠাবে। আর যাই হোক, এর সাথে এক ঘরে থাকতে পারবে না কুহু। যার নিজের চরিত্রের ঠিক নেই, সে অন্যের চরিত্রে আঙুল তুলবে, তাও খামোখাই। রাগে কান্না করে দেয় কুহু। হন্তদন্ত হয়ে বাড়িওয়ালার বাসায় গেল। ওর চোখ মুখের এমন অবস্থা দেখে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হলো, তবে কিছুরই উত্তর দেয় না কুহু। কানের ছোট্ট ঝুমকো, নাকের ফুল খুলে সামনে ধরে বাড়িওয়ালির। গত মাসের বাড়ির ভাড়া মিটিয়ে বাকি টাকা ফেরত চাইছে কুহু। এ মাসের টাকা অ্যাডভান্সের টাকা দিয়ে কেটে দিচ্ছে। কুহুর মুখে হঠাৎ এমন কথা শুনে বিস্মিত হয় বাড়িওয়ালি। কি হয়েছে বউ? কিছু না আন্টি, আমি বাড়িতে যাব। বাসা ভাড়া দেওয়া তো সম্ভব না, তাছাড়া রাফির বাবার আশা রাখছি না, তখন বদদোয়া হবে রাজনের বউয়ের। কারণ স্বামীর দোষ দেখবে না কেউ, বউয়ের দোষটাই সবার সামনে আসে। হঠাৎ বাড়ি যাবা কেন? মাটি দেবে সবাইকে, তাই যাব। আপনি স্বর্ণের জিনিসগুলো রাখেন, এগুলো দিয়ে বাসা ভাড়া রাখেন, আর বাকি টাকাটা এখনই দিলে ভালো হয়। নাকফুল দেয় কেউ? আমি দেই, এসবের মূল্য নাই আমার কাছে। ঝগড়া হয়েছে? বাড়িওয়ালের কথা এড়িয়ে কুহু বলল, আন্টি, দুপুরের আগেই চলে যাব আমি, পরে ঝামেলা হবে ছেলেকে নিয়ে। বাড়িওয়ালি আর কিছু না বলে 5,000 টাকা ধরিয়ে দিল কুহুকে। কুহু আসার সময় বলে আসলো, আন্টি আসছি, দোয়া করবেন আমাদের জন্য। বাড়িওয়ালি নিজের ফোন নাম্বার দিয়ে দিল আর বলে দিল, যোগাযোগ রাখো। আচ্ছা। বাড়িওয়ালার ঘর থেকে বাসায় এসে জামা কাপড় গোছালো কুহু। অন্যান্য জিনিসপত্র ঘরেতে পড়ে আছে, যার জিনিস সে দেখুক, এখন আর কিছু নিয়ে ভাববে না কুহু। এক হাতে রাফিকে নিয়েছে, অন্য হাতে ব্যাগ নিয়ে সামনে এগোচ্ছে কুহু। মেইন গেটের সামনে যে একটা অটোরিকশায় উঠল, সরাসরি কোতোয়ালি থানায় যাবে। যা কপালে আছে তাই হবে, কিন্তু এবারে আর মুখ বুজে থাকবে না। বিয়ের প্রথম শুনতে হয়েছে ছেলে মেয়ে হলে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার পরিবর্তে দ্বিগুণ খারাপ হয়ে যাচ্ছে রাজন। 8 মাসের রাফিকে নিয়ে একবার উঠেছিল বাপের বাড়ি, তখন ঠিক রাজনের কথায় গলে যায় সবাই। সব কিছু ভুলিয়ে আবারও রাজনের সাথে দিয়ে দেয় কুহুকে। ছেলে বড় হলে বিভিন্ন কথা শুনতে হবে, তাই কুহুও চলে আসে। আজকে আর কারো জ্ঞান শুনতে ইচ্ছুক নয় কুহু। নিজের যতটুকু জ্ঞান আছে তা দিয়ে সামনে এগিয়ে যাবে। বিপদ আসবে, আসুক, তবুও রাজনের অত্যাচার সহ্য করতে ইচ্ছুক নয়, একদমই না। এসব ভাবছে আর কুহুর চোখ দিয়ে পানি ঝরছে। কিছুক্ষণ পরে কৌতূহলী থানার সামনে এসে গাড়ি থামল। 70 টাকার ভাড়া মিটিয়ে থানার ভেতরে গেল কুহু। প্রথমে বাধা পড়ল, রাজনের কথা বলায় মেইন অফিসারের কাছে যেতে পারল। রাফি নিশ্চুপ হয়ে চারিপাশে চোখ বুলাচ্ছে। কুহু একে একে সবকিছু বলে যাচ্ছে। মায়ের দাগ স্পষ্ট এখনো। ওর কথার কতটুকু বিশ্বাস করলো জানে না। রাজনকে কল দিয়ে থানায় আসতে বলল। কিছুক্ষণ পরে থানায় এসে ওদেরকে দেখে চমকে যায় রাজন। ব্রোকসকে তাকানো মাত্রই অফিসার প্রশ্ন ছুড়ে দিল। সবকিছু অস্বীকার করছে রাজন। আবারও জোরালোভাবে কুহু রাজনের কুকীর্তি বলে যাচ্ছে। রাজন তেড়ে যাচ্ছিল, তারপরে নিজ থেকে স্থির হয়ে দাঁড়ায়। রাগে ফুঁফিয়ে উঠল কুহু, তবে নিজেকে স্থির রাখল। অতিরিক্ত রাগের জন্য সবকিছু আবারও এলোমেলো হতে পারে, এর জন্য। অফিসার দৃঢ়ভাবে বলল, সবকিছু সত্যতা তো জানি না, যার জন্য কোনো স্টেপ নেব, তবে যতটুকু বুঝতে পেরেছি তোমার স্ত্রীর কথায় সত্যতা আছে। যেটা চোখে দেখেছি তার সমাধান তো করতেই হবে। পুলিশের মানুষে এমন করলে তাহলে সাধারণ মানুষ কেমন করবে? সবাই তো খারাপ না জগতে। ওদের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে অনেক কিছু। খাওয়া পড়ার খরচ দিলে ছেলের অবস্থা তো এমন হাড্ডিসার হবে না। বউয়ের কথা বাদ দিলাম, ছেলের অবস্থা দেখছো নিজের চোখে একবারও?
অফিসারের কথা শুনে চুপ হয়ে যায় রাজন। অফিসার আবারও বলতে শুরু করেন, চিন্তা করবেন না আপনি। কুহুকে উদ্দেশ্য করে বলে, রাজনের বেতন থেকে 3 ভাগের 2 ভাগ টাকা আপনি আর রাফি পাবে, বাকি 1 ভাগ রাজনের। কথাটি বলে তিনি ডকুমেন্টে রাজনের সিগনেচার নিল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে থানার বাইরে আসলো কুহু। ওর পিছু পিছু রাজন আসছে। রাজনকে দেখে ভয়ে ডোক গিলল কুহু। রাফি ভীতভাবে তাকাচ্ছে বারবার। তড়িগড়ি করে অটো ঠিক করে উঠতে যাবে, তখনই রাজন সামনে এসে দাঁড়ায়। জনসম্মুখে রেগেও কথা বলতে পারছে না রাজন, তবে রাগ হচ্ছে খুব। তবুও দাঁতে দাঁত চেপে বলল, এত চালাকি কই পাইছো? তোমার কাছ থেকে শিখছি। তোরে আমি। রাজনের সম্পূর্ণ কথা না শুনে তড়িগড়ি করে গাড়িতে উঠে গেল কুহু। অটো চালককে গাড়ি চালাতে বলছে। অটো চালক বলল, ভাই যাইবে না? না, যাবে না, আপনি গাড়ি চালু করেন। কুহুর কথা মতো অটোওয়ালা গাড়ি চালু করলো। রাজন রেগে দাঁড়িয়ে আছে। জনসম্মুখে রাগারাগি করলে যদি কুহুও চেঁচিয়ে ওঠে তখন কেলেঙ্কারি হয়ে যাবে। তার থেকে বাসায় যেয়ে নিজের রাগ ঝাড়বে। ভাড়া বাসায় যায়নি কুহু, নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতেও যায়নি। বাড়ির ওপরে চাচাতো বোনের বাসায় গেল। বাস স্ট্যান্ড থেকে 15 মিনিটের পথ, তবে থানা থেকে যেতে প্রায় 40 মিনিটের মতো লাগবে অটোতে। বিয়ের আগে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সুবাদে আজ যাচ্ছে ভরসা করে। হাত ব্যাগের ভেতরে ছোট একটা কাগজে ফোন নাম্বার লেখা ছিল সেই বোনের। আজ বাড়িওয়ালার ঘরে যে কথা বলে। কুহুর সেই বোন বলল বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে, সে অথবা অন্য কেউ এসে নিয়ে যাবে। কথা অনুযায়ী কুহু নিজেও সেভাবেই গেল। বাস স্ট্যান্ডের কাছে নামলো। বাঁ পাশে ওর বোন জামাই অপেক্ষা করছে। কুহুকে দেখা মাত্রই কাছে আসলো। কুহু কথা বলতে পারছে না, হঠাৎ কান্না পাচ্ছে খুব। ওর বোন জামাই অটোর কাছে যে আবারও অটোতে উঠতে বলল। 15 মিনিটের পথ, এতগুলো মানুষ, অটোতে যাওয়াই ভালো মনে হয়। কুহু আর ওর বোন পিছনের সিটে বসলো। রাফি দুজনের মধ্যে, কুহুর বোন জামাই ওদের সামনের সিটে। কুহুর করুণ অবস্থা কম বেশি সবার জানা আছে, তাই রাজনের সাথে ঝগড়া করে এখানে আসছে সেটাও বুঝতে পারছে খুব সহজে। আপাতত কুহুকে কেউ কিছু জিজ্ঞেস করলো না। আধ ঘন্টা পরে বাসায় আসলো রাজন। দরজায় তালা ঝুলানো। রাজনের কাছে আলাদা চাবি ছিল, তা দিয়ে ঘরে ঢোকে। সবকিছু আগের মতো ছড়ানো ছিটানো। সবজি সেখানে পড়ে আছে, চেয়ার ভেঙে পড়ে আছে। রাফির ছোট প্লাস্টিকের বল সামনে পড়ে আছে, তবে ঘরে দুজনের একজনও নেই। রাজন চিন্তিত হয়ে খাটে বসলো। ভাবলো গ্রামের বাড়িতে গেছে হয়তো, না হলে আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। তাছাড়া কুহু এত চালাক মেয়ে নয়, এত তাড়াতাড়ি তো যেতেও পারবে না গ্রামের বাড়িতে। নিশ্চয়ই পথে আছে। কিছুক্ষণ অপেক্ষা করে ফোন দিবে, না হলে এখন সবাই চিন্তায় পড়ে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে বাড়িতে যোগাযোগ করে। কুহু যায়নি সেখানে, দুবারের এক বাড়িতেও যায়নি। এবারে চিন্তায় পড়ে যায় রাজন। তাহলে বাচ্চা নিয়ে কোথায় যাবে? তড়িগড়ি করে কুহুর বোনদের কাছে কল দিল। তাদের একই উত্তর, কুহু যায়নি সেখানে। উল্টো সবাই জেরা করছে রাজনকে, কোথায় গেছে কুহু, ঝগড়া হয়েছিল কিনা। জবাবে রাজন চুপ থাকে। অতিরিক্ত চিন্তা ঘুরপাক খাচ্ছে রাজনের মাথায়। ভীষণ চিন্তিত সে। কারো সাথে তো যোগাযোগ ছিল না কুহুর, তবে যাবে কিভাবে, কোথায় যেতে পারে? এসব নিয়ে চিন্তা করতে করতে নিজের চুল নিজে টানতে লাগলো রাজন। দরজায় ঠক ঠক শব্দ পেয়ে দরজা খুলতে গেল। বাড়িওয়ালা আসছে। ভেতরে প্রবেশ করে চারিদিকে তাকালো সে। পিছনে বাড়িওয়ালিও আসছে। রাজনকে চুপচাপ দেখে বাড়িওয়ালা বললেন, বাসা তো ছেড়ে দিয়েছে বউ। এ মাস থাকার পরে বাসা খালি করতে পারো, আমরা নতুন ভাড়াটিয়া দেখব। বাড়িওয়ালার কথায় চমকে উঠে রাজন। শান্তভাবে বলল, বুঝলাম না আঙ্কেল। বাড়িওয়ালি বললেন, বউ বাসা ছেড়ে দিয়েছে, টাকাও পরিশোধ করে দিয়ে গেছে। এ মাসের টাকা অ্যাডভান্স টাকা দিয়ে কেটে দিয়েছে। আর তোমরা নাকি বাড়িতে যাচ্ছ, এটাই তো বলল। মানে
বাড়ি যাব কখন বললাম? বউ বলেছে, বাসাও ছেড়ে দিয়েছে। টু লেট বোর্ড টানিয়ে দিলাম কিন্তু। রাজন কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা দিয়েন, বাড়ি যাচ্ছে এটা বলে গেছে? হ্যাঁ। রাজন নিম্নস্বরে বলল, আচ্ছা। বাড়িওয়ালারা চলে গেলে রাজন আবারও ঝিম মেরে বসে থাকে। রাতারাতি এত চালাক হয়ে গেল। আজকে হয়তো অতিরিক্ত করে ফেলেছিল রাজন। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেই বাড়ির উদ্দেশ্যে গেল। রাজন ভেবেছিল হয়তো সবাই মিথ্যা বলছে, তাই স্বচোখে দেখবে। বাড়ির ত্রিসীমানায় পা রাখার সাথে সাথেই সবাই জেকে ধরল রাজনকে। ঝগড়া হয়েছিল আবার। কুহু আর রাফি কোথায়? সবার এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। গ্রামেও আসেনি কুহু। সবাই চিন্তিত, বিশেষ করে রাফির জন্য চিন্তা করছে সবাই। রাজনেরও চিন্তা হচ্ছে নিজের অপকর্মের জন্য। ছেলেটাকেও মেরেছে আজ। মাথায় থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। মুখ ভারী হয়ে গেছে রাজনের। রাগে নাকি দুঃখে বুঝতে পারছে না। শুধু এতটুকুই মাথায় ঘুরপাক খাচ্ছে। রাফির মাথায় থাপ্পড় দেওয়ার সাথে সাথে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কান্না করেছে। থানায় থেকেও বারবার ভয়ে ভয়ে আর চোখে তাকিয়েছিল। একবারের জন্য ছেলের কাছে ঘেঁষেনি। খাটে বসে আছে কুহু। চেয়ারের বাড়িতে মুখমণ্ডল ফুলে আছে। কুহুর বোন আর তার শাশুড়ি এসে পাশে বসে বোঝাচ্ছে কুহুকে, ছেলে আছে, এখন তো ভয় নেই তোর। ছেলেকে মানুষের মতো মানুষ কর, শান্তি এমনিতেই আসবে। কুহু কথা বলছে না কোনো। ওর বোন বলল, বাড়িতে যাবি? ওর বোনের কথায় ফুফিয়ে উঠল কুহু। দৃঢ়ভাবে বলল, যাব না কোথাও। আবারও ভুলিয়ে সে একই জায়গায় পাঠাবে। বোন তোর পা ধরি, কাউকে কিছু বলিস না। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। সবাই জানলে আমারে শান্তিতে বাঁচতে দিবে না। কুহুর বোন কিছুক্ষণ চুপ থেকে বলল, সবাই যদি জেনে যায় আমি সাহায্য করছি? কিভাবে জানবে? শুধু বলবি কুহু এসেছিল, একদিন থেকেই চলে গেছে, তাতে তো দোষের কিছু হবে না। এটা তো গ্রামের মতো, বাসা পাওয়া যাবে? থাকবি এখানে? কম দামে একটা দেখ। স্কুলের আশেপাশে থাকলে ভালো হয়। আচ্ছা, খুঁজে দেখি। দুপুরের খাবার খা, বিকেলে খুঁজতে যাব। আচ্ছা। রাফিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপরে নিজে খেয়েও রাফির পাশে শুয়ে পড়ল। সন্ধ্যার আগে বাইরে বের হলো দুজনে। কুহুর বোনের বাসা থেকে খানিকটা দূরে বাসা খুঁজতে লাগলো। না হলে ওর বাড়ির মানুষ যদি দেখতে পায় তাহলে তো রাজনকে বলে দিবে। তার জন্য দূরে বাসা খুঁজছে। উত্তরে চিকন ইটের রাস্তা। 5 মিনিট হাঁটার পরে একটা স্কুল পড়ে। তার থেকে কিছুটা দূরে একটা বাড়ি পায়। পুকুরের পাশ ঘেঁষে বাড়িটা। গ্রামের পাশে থাকায় খুব কম দামে ভাড়া নিতে পারে। স্কুল পাশে আছে, তাই বেশি সুবিধা হয়েছে। বাসা খালি পড়ে আছে, আগামীকালই আসবে এখানে। প্রথম 15 দিনের ভাড়া মিটিয়ে পরের মাস থেকে ঠিকভাবে ভাড়া দিতে হবে। কুহু রাজি হয়ে যায়। রাত কোনো রকম কাটিয়ে সকালেই চলে আসে। জামা কাপড় ছাড়া তো কিছুই নেই, তাই আসতে সমস্যা হয় না। বাড়িওয়ালা জিজ্ঞেস করেছিল, স্বামী থাকবে না? জবাবে কুহু বলে সে মৃত। কুহুর কথা শুনে বাড়িওয়ালা চুপ হয়ে যায়। কুহুর বোন জামাই সাহায্য করলো কুহুকে। ওর বোন জামাই বাজার করতে গেল। নিজের টাকাতেই কম বেশি বাজার করে আনলো 1000-এর মধ্যে। কুহুর বোন কুহুকে নিয়ে টুকিটাকে হাড়ি পাতিল কিনল। হাতে 5000 টাকা ছিল কুহুর। 2000 টাকা খরচ করলো। 500 টাকা বাড়ির ভাড়ার অ্যাডভান্স দিল। 2500 টাকা হাতে রেখে দিল। কুহুর চাচাতো বোন জামাই বিদায় নিয়ে আসলো। কুহু জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। রাফি গুটিসুটি মেরে কুহুর কোলে বসে আছে। মাঝে মাঝে মাথা উঁচু করে তাকাচ্ছে কুহুর মুখের দিকে। এর থেকে আর কি সুখ লাগে কুহুর। ছেলের কপালে চুম্বন করে জড়িয়ে ধরল রাফিকে। রাজনের বাড়ি। কুহুর বাড়িতে সবার কাছে জানাজানি হয়ে গেছে কুহু নেই। কেউ কেউ বলে যাচ্ছে কারো সাথে পালিয়ে গেছে, না হলে যাবে কোথায়। সবাই ফিসফিস করছে, কুহু পালিয়ে গেছে, না হলে যাবে কোথায়। এমন তো কোনো কুটুম নেই যার কাছে থাকবে।
এমন আজগুবি আজগুবি কথা শুনে রাজনের মা খেপে গেল। চিৎকার চেঁচামেচি করে বলল, এমন মেয়েরে ঘরে উঠান লাগবে না। বাণিজ্য ডুবিয়ে গেল, নাতিটারও নিয়ে গেল সাথে। আমার ছেলেরা আবার বিয়ে দেব, সরকারি চাকরি করে, ভালো মেয়ে অনেক পাবো। রাজনের মায়ের কথায় রেগে বলল রাজন, তুমি চুপ করবা মা? মেজাজ খারাপ আছে কিন্তু এমনিতেই। রাজনের ধমক শুনে ওর মা কিছু বললেন না, চুপচাপ উঠোনে নেমে গেলেন। রাজন চোখ মুখ শক্ত করে বসে আছে। নিজের কারণেই সকালে ঝামেলা করছে, না হলে থানায়ও যেত না, আর লোক সম্মুখেও লজ্জায় পড়তে হতো না। তাছাড়া রাফিকে নিয়ে কোথায় গেল, এসব ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজনের। কুহু হঠাৎ এমন কিছু করবে বুঝতেই পারেনি। রাফি কয়েকবার রাজনকে খুঁজছিল, তবে মুখে বলেনি একবারও। আশেপাশে খুঁজেছে। কুহু বুঝতে পেরে রাফিকে কোলে নিয়ে জানালার পাশে বসল। পাখি গাছগাছালির সাথে পরিচিত করাচ্ছে ছেলেকে। ততক্ষণে সবকিছু ভুলে গেছে রাফি। ও মায়ের সাথে খেলছে, পাখিদের সাথে কথা বলছে, ছোট ছোট হাত দিয়ে কুহুকে ছুঁয়ে দিচ্ছে। এই ছোট্ট রাফি সবকিছু ভালোভাবে মনে রাখতে পারে, এটা জানা আছে কুহুর। কুহুর নাক কান খালি, রাফি বারবার সেদিকেই তাকাচ্ছে, হাত দিয়ে ছুঁয়ে দেখছে। কুহু ছেলের কাণ্ড দেখে হেসে দেয়, জড়িয়ে ধরে গোপনে দীর্ঘশ্বাস নেয়। 3-4 দিন কেটে গেল। কুহু অথবা রাফির কোনো হদিস পায়নি রাজন। এবারে চিন্তায় পড়ে যায়। কুহুর জন্য চিন্তা না হলেও নিজের ছেলের জন্য চিন্তা লাগে। সেদিনও ছোট ছোট হাত দিয়ে রাজনকে ছুঁয়ে দিল। বাড়িতে আসলে দৌড়ে যেত রাজনের কাছে, ইচ্ছে হলে কোলে নিত, না হলে দূরেই দাঁড়িয়ে থাকতো রাফি। যে কুহুর আঁচলে মুখ লুকাতো অভিমানে। ওর বাবা কোলে নেয়নি এজন্য। রাতে ঘুমের সময় কুহুর ওড়না মাথায় দিয়ে উকি দিত। মাঝে মাঝে ছেলেকে পেটের উপরে বসাতো, মাঝে মাঝে ধমক দিত। ওর এমন ধমকের জন্য আস্তে আস্তে দূরে সরে যায় রাফি। রাজনকে দেখলেই ভয়ে কুহুর আঁচলে লুকিয়ে থাকতো। এই 3-4 দিনে বুঝে গেছে সব, ওরা যে দূরে সরে গেছে রাজনের থেকে। ছেলের মুখের সেই ছোট হাসির কথা মনে পড়লে বুক ধড়ফড় করে রাজনের। কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রাজন। কুহুর বাড়ির মানুষের মুখে এক কথা, কুহু পালিয়ে গেছে। তবে কুহুর বদনাম রটানোর পরে ঠিকই সহানুভূতি দেখায়। রাজনের সংসার থেকে পালিয়ে যদি ভালো কোনো জায়গায় পড়ে তাহলে শান্তি পাবে। মেয়েটা কম অত্যাচার সহ্য করেনি। কুহুর সে চাচাতো বোন বাড়িতে নিজের মায়ের কাছে কল দিলে কুহুর গুণগান শুরু করে দেয়। এটা কিছু কিছু মানুষের একটা আলাদা দায়িত্ব, কখন কার দোষ নিয়ে সময় কাটাবে। তবে মেয়ের কাছে বলে শান্তি পেল না, ধমক শুনতে হলো উল্টো। বিকেলের দিকে কুহুর বাড়িতে যায় ওর চাচাতো বোন। রাফির জন্য শুকনো খাবার নিল, যাতে রাফির খাওয়া হয় আর কুহুরও অসুবিধা হয়। বোনকে দেখে খুশি হলো কুহু। আদা, চার, মুড়ি ছাড়া তো কিছুই দেওয়ার নেই, তবে সেগুলো দিয়ে অতিথি আপ্যায়ন করানোর জন্য বেশ ব্যস্ত কুহু। চা খেতে খেতে বোনের সাথে কথা বলছে। খুব চিন্তিত কুহু, কিভাবে কি করবে বুঝতে পারছে না। হাতে মাত্র 2000 টাকা, 2500 টাকা থেকে 500 টাকা শুকনো ডাল পাতা কিনে রান্নার জন্য। এখন 2000 টাকা খরচ করলে তারপরে চলবে কিভাবে? রাজনের বেতন থেকে টাকা পাবে, কিন্তু উঠাতে গেলে তো ঝামেলা হতে পারে। যদি রাজন সামনে পড়ে তখন সব কিছু তছনছ হয়ে যাবে, ঠিক আগের মতোই। এসব চিন্তার জন্য মুখ শুকিয়ে আসছে কুহুর। তাছাড়া রাফিকে তো স্কুলে ভর্তি করতে হবে। কুহুর বোনও চুপচাপ আছে, কি বলবে, কিছু বলার নেই। ইন্টার 2nd ইয়ারে ওঠার সাথে সাথে বিয়ে হয় কুহুর। ভালোভাবে লেখাপড়াটাও জানে না। ওর শ্বশুরবাড়ির মানুষের কথা ছিল বাড়ির বউদের উনুন ঠেলা আর পাতিলের কালি হাতে লাগানো ছাড়া আর কোনো কাজ নেই। কুহুর নিজের পরিবারও দুর্বল ছিল, তাই কিছুই করতে পারেনি কুহুর জন্য। এখন মাথা তুলে দাঁড়ানোর জন্য না আছে সার্টিফিকেট, না আছে টাকা।
কিছুই নেই হাতে। কুহুর বোন সান্ত্বনা দিয়ে চলে গেল। নিশ্চুপ হয়ে বসে আছে কুহু। কিছু করার নেই ওর। ছেলের জন্য যা করা লাগে তাই করবে। কুহুর বাড়ির কাছে প্রাইমারি ও হাই স্কুল একসাথে সংযুক্ত। রাফিকে শিশু শ্রেণীতে ভর্তি করালো। ছেলেকে পড়ানোর জন্য শিক্ষাটা আছে ওর। ছেলেকে গুছিয়ে নিজেও তৈরি হলো। ঢিলেঢালা কালো বোরকা, হিজাব আর নেকাব পরিধান করলো। রাফির হাত ধরে ক্লাস অবধি নিয়ে গেল। তারপরে স্কুলের ঝাড়পোছের দায়িত্বে নেমে গেল। কুহুর বয়স ধরা যাচ্ছে না, না বোঝা যাচ্ছে ওর আকৃতি। সবাই মধ্যবয়সী নারী ভাবছে। তবে হেডমিস্ট্রেস ছাড়া কেউই কুহুর খবর জানে না। তার সাথে ভাব জমেছে কুহুর। ওর ঘরের পাশের ঘরটিতে তিনি থাকেন। ছেলের ভর্তির ব্যাপারে কথা বলতে গিয়েছিল। তখন কথায় কথায় এমন কাজের সন্ধান পায়। প্রথমে প্রধান শিক্ষিকা রাজি না থাকলেও কুহুর জন্য রাজি হন। তবে কেমন যেন লাগছে তার। একটা মেয়েকে এমন কাজ দিবে, এটা ভেবেই খারাপ লাগছে প্রধান শিক্ষিকার। তবে কুহু নাছোড়বান্দা। সে কাজে এসেই ছেড়েছে। মানুষের বাসায় কাজ করা যায়, কিন্তু সেখানে হুকুমের পরে হুকুম মানতে হবে, না হলে যে কোনো সময়ে কাজ হারাতে হবে। তাই এই কাজটা বেছে নেয় কুহু। তাছাড়া রাফিকেও নজরে রাখতে পারবে। যা হয় হবে, ছেলেকে মানুষ করতেই হবে। কারণ সে একজন মা। ছেলের সুখ দেখবেই সে। যেভাবেই হোক ছেলেকে গড়ে তুলবে। একজন মা সে, যেভাবেই হোক ছেলেকে গড়ে তুলবে। ছেলের হাসির জন্য নিজে হাসির পাত্রী হবে। তবুও ছেলের মুখের হাসি দেখতে চায়। ছেলের মুখের হাসিতেই যে ওর সুখ খুঁজে পায়। এভাবে চলতে থাকে মা ছেলের জীবন। হাতে টাকার সংখ্যা কম। মাস না যাওয়া অবধি তো বেতন পাবে না। যা আছে তা দিয়ে চলতে হবে। বাজার সীমিত, সেভাবেই খরচ করে কুহু। নিজে শুধুমাত্র দুপুরের খাবার খায়, সকালে কাজ আর রাতে ঘুম দিয়ে সময়টা কাটিয়ে দেয়। আর রাফি তো আছে, আলাদা জগৎ। এই জগতে থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না কুহুর। না খেয়ে পড়ে থাকলেও খুব শান্তিতে আছে। কারো অবহেলার অত্যাচারে তো নেই। এটাই শান্তি কুহুর কাছে। সারা দিন রাত কল্পনা করে একটা ভয় আবিষ্কার করেছে কুহু। রাজনের বেতন থেকে যে অংশটা পাবে তা তুলতে ব্যাংকে যেতে হবে। তখন রাজনের সম্মুখে যদি দেখা হয়, তখন কি করবে? নিশ্চয়ই কেড়ে নিবে ছেলেকে, অথবা আবারও মারধর শুরু করে বাড়িতে নিয়ে যাবে দুজনকে। যাই হোক, কোনো রিস্কে যাবে না রাফিকে নিয়ে। ওর অত্যাচার সহ্য করার চেয়ে না খেয়ে থাকা ভালো। রাফিকে ভালো রাখতে পারলেই হলো। নিজের চিন্তা করছে না কুহু। বাসা ভাড়া 1000 টাকা। দুজনের খাওয়া পড়ায় কত টাকাই বা লাগে। 3 বেলা খেয়ে দেখে না কুহু। খুব হিসেবে সে। 3000 টাকা বেতনে চাকরি তার। সম্পূর্ণ স্কুলের ঝাড়পোছার দায়িত্ব, চা বানানো, স্কুলের লাইব্রেরি গোছানো, এসব কাজ ওর। ভাগ্য ভালো ছিল, আরেকজন চলে গিয়েছে, না হলে কাজটুকু পেত না। হাতের কাজ জানা আছে কুহুর। 9-10-এ উঠে ওর বড় বোনের কাছে শিখেছিল সেলাইয়ের কাজ। তখন বলতো এসব দিয়ে কি হবে, অথচ আজকে সেই সেলাইয়ের কাজকে কাজে লাগাতে চাচ্ছে কুহু। তবে যখন টাকা হবে তখনই কাজে লাগাতে পারবে। আপাতত টাকা নেই হাতে। এভাবে মাসের পর মাস চলে যাচ্ছে। রাজনের বেতন দিয়ে কোনো টাকা আনছে না। ভয় কাজ করে ওর মধ্যে, যদি বিপরীত কিছু হয়ে যায়। তার থেকে ওর ত্রিসীমানায় পা রাখবে না। সংসার খরচ, রাফির জন্য বাড়তি খাবার তো আছে। রোজ দুধ ডিম এগুলো খাওয়াচ্ছে রাফিকে। আগের হাড্ডিসার রাফি আর বর্তমানে রাফির মধ্যে অনেকটা পার্থক্য। এখন শরীরে একটু তেল ছাড়লেই গড়িয়ে পড়বে। আগের রাফি শরীরে তো শুষে নিত। সব কিছু মিটিয়ে হাতে গড়ে 500-600 মতো টাকা থাকে। এভাবে জমাতে জমাতে 4000-এর মতো টাকা হয়। ওর চাচাতো বোনের সাহায্যে 3600 টাকার পুরনো সেলাই মেশিন কিনে ওর চাচাতো বোন কাজও ঠিক করে রেখেছে। শুধু সেলাই মেশিনের অপেক্ষা ছিল। শহরের মধ্যে দোকান থেকে প্রতি সপ্তাহে কাটা জামা কাপড় দিয়ে যাবে দোকানি। তবে দূরে থাকা আর গাড়ি ভাড়ার জন্য টাকা কম পাবে কুহু। ওর বোন ঠিক করে রেখেছে। যখন জানতে পেরেছিল
কুহু স্কুলে কাজ করে। তখন সম্মুখে চোখের পানি ছেড়ে দেয়। পৃথিবীতে ভালো খারাপ উভয়েরই বসবাস। হয়তো প্রথমে খারাপদের সাথে দেখা হয়েছিল, এখন ভালোদের সাথে। শুধু সময়ের অপেক্ষা ছিল। কুহু কখনো মুখ থেকে ওর চাচাতো বোন আর বোন জামাইকে কিছু বলেনি, তাহলে ছোট করা হবে তাদেরকে। তবে মনে প্রাণে প্রার্থনা করে ওদের জন্য। বছরের কাছাকাছি প্রায়। কুহুর কোনো হদিস পায়নি রাজন। এমনকি ওর ছেলেটাকেও দেখছে না কতদিন। এখন ভীষণ দেখতে ইচ্ছে করছে রাফিকে। কতদিন হলো দরজার আড়াল থেকে কেউ উকি দিচ্ছে না। বাসায় আসলে সামনে কেউ পলকহীনভাবে তাকিয়ে থাকে না। রাজনের পোশাক পরে কেউ ওর মতো সাজে না। চিপসের জন্য বায়না করে না। এমনকি রাজনের ধমক শুনে কান্নাও করে না কেউ। ঠোঁট বাঁকিয়ে কারো আঁচলে লুকিয়ে ভীতভাবে তাকায় না রাজনের দিকে। যেখানে যাচ্ছে বারবার রাফির সবকিছু মনে পড়ছে। ভালোবেসে ছেলেকে বুকে জড়িয়ে ধরেনি কখনো, এখন বুঝছে। হাড়ে হাড়ে টের পাচ্ছে ছেলের শূন্যতা। এমনকি কুহু আর রাফি চলে যাওয়ার পরে বাড়ি থেকে যেদিন নেমেছিল, এরপর আর নিজ বাড়িতেও ফিরেনি রাজন। চাকরিতেও নিয়মিত যাচ্ছে না। আগে তো কুহু ছিল, সময় মতো থানার কথা মনে করিয়ে দিত। বারবার ধমক শুনেও রাজনকে থানায় যেতে বলতো। রাজন বাসা থেকে বের হতো ঠিকই, তবে পরনারীর কাছে যেত, জুয়া খেলায় মেতে থাকতো। তবে ইদানিং কিছুই করছে না রাজন। সব কিছু কেমন যেন বিরক্ত লাগছে ওর। থানায়ও নিয়মিত যায় না সে। আর হাতের টাকা না থাকলে পরনারীর কাছে যাবে কিভাবে? অথচ দিনের পর দিন যেমন অত্যাচার করে আসছে কুহুকে, তেমনি প্রয়োজন ওর চাহিদাও মিটিয়েছে। তবে কখনো শান্তি ছাড়া কোনো চাহিদা ছিল না কুহুর। কখনো দামি শাড়ি, গহনা, ভালো পোশাক, ভালো খাবারের চাহিদা ছিল না। শুধু চাওয়া ছিল একটাই, রাজন ভালো হোক, ছেলেকে বুঝুক। মুখ ফুটে এতটুকুই পাওনা দাবি করত, আর কিছু না। এখন না আছে একুল, না আছে ওকুল, কোনো কুলে ঠাঁই নেই রাজনের। বিষণ্ণ মনে চেয়ারে বসে আছে, অপেক্ষা করছো। বেতনের টাকা নিতে নিশ্চয়ই আসবে কুহু। এমন অপেক্ষায় অপেক্ষায় কতগুলো দিন চলে গেল, তবুও রাজনের অপেক্ষা শেষ নেই। সব সময় ভাবে কুহু আসবে, তখন বুঝিয়ে রেখে দিবে। অন্তত রাফিকে তো দেখতে পারবে। এবারে ছেলেকে চোখে চোখে রাখবে, যেন ভয় না পায়। যা লাগবে তাই দিবে, কোনোভাবে অবহেলায় রাখবে না রাফিকে। কত চিন্তা ভাবনা রাজনের, তবে ওর চিন্তা ভাবনা এমনই রয়ে গেল। মাসের পরে মাস কেটে যায়, কুহুর দেখা মিলছে না। না নিচ্ছে বেতনের টাকা। এবারে বেশ চিন্তিত হয়ে যায় রাজন। ওরা ঠিক আছে তো? রাফিকে দেখতে ইচ্ছা করছে, কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করছে, কিন্তু কারো হদিস পাচ্ছে না। খুঁজেছে অনেক, কোথাও পায়নি। কেউ নিজ থেকে হারিয়ে গেলে হাজারো বার খুঁজে হদিস পাবে না, কারণ লুকায়িত ব্যক্তি থাকবে না বলেই সবার অগোচরে লুকিয়ে আছে। তাহলে এত সহজে কি তার দেখা মিলবে? রাজন পুলিশের কর্মকর্তা, তবে সাহায্য নিবে কিভাবে? তাহলে যে নিজেই ঠকে যাবে। সব কুকীর্তি ধরা দিবে সবার সামনে। এর জন্য মুখ ফুটেও কিছুই বলতে পারছে না। 3-4 দিন হলো বাড়িতে এসেছে রাজন। ওর মা আর বোন কানের কাছে থেকে কুহুর দোষ গাইছে। এবার উত্তেজিত হয়ে যায় রাজন, চেঁচিয়ে বলে, আমায় একটু শান্তি দাও। মানুষের অশান্তি কেড়ে নিতে নিতে নিজেই অশান্তির দেশে পা ফেলেছে। এখন জ্বলে পুড়ে যাচ্ছি আমি, একটু শান্তি দাও কেউ। রাজনের চেঁচামেচি দেখে চুপ হয়ে যায় ওর মা আর বোন। রাজন নিশ্চুপ হয়ে বসে আছে। মেয়ের চিন্তা করতে করতে কুহুর মায়ের শরীর বেশি খারাপ হচ্ছে। কতগুলো দিন কেটে গেল, মেয়ে আর নাতিকে দেখলো না। ওরা ভালো আছে নাকি খারাপ আছে জানে না, তবে সারাক্ষণ কেঁদে কেঁদে মেয়ে আর নাতির জন্য দোয়া করে। কুহু যখন বলেছিল থাকবে না রাজনের সাথে, কেউ শোনেনি। সবাই বুঝিয়ে শুনিয়ে রাজনের সংসারে পাঠায়। এখন অচেনা শহরের কোথায় আছে কে জানে। বাংলাদেশের আনাচে কানাচেতে কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সত্যিই কি কুহু সুস্থ আছে? কুহুর মায়ের চোখের নিচে কালি জমে আছে। মেয়ের জন্য ঘুম হয় না ভালোভাবে, সারাক্ষণ চিন্তা মাথায় নিয়ে ঘুরে। তবে একটা হেস্তনেস্ত করতেই হবে।
অসুস্থ শরীরে লাঠি ভর করে রাজনদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। 30 মিনিটের পথ। এতটা পথ তিনি হেঁটেই চলেছেন। কোমরে ব্যথা, ভালোভাবে হাঁটতে পারেন না, তবুও রাজনদের বাড়িতে আসলেন। রাজনকে দেখে এবারে চোখের পানি ছেড়ে দিলেন কুহুর মা। ভালোভাবে কথা বলতে পারছে না, শুধু ফুফিয়ে উঠছে। বারবার বলার চেষ্টা করছে, বাবারে, আমার মেয়েটা তো ভালো ছিল, তোমারে কোনো ক্ষতি তো করেনি, তাহলে ওরে মেরে ফেলছো তুমি? বেঁচে থাকলে তো আসতো এতদিনে। খবরে দেখি জামাই বউরে মারে, তুমিও মারছো আমার মেয়েরে, তাই এতদিন বাড়িতে আসনি। নিজের হাতে নিজের ছেলেরও খুন করছো। এতটুকু বলেই কুহুর মা হাউমাউ করে কেঁদে দিলেন। তারপরে বললেন, কুহু কতবার বলছিল তোমার সংসারে থাকবে না, ওর কথা শুনিনি। তখন শুনলে আজ মেয়েটারে দেখতে পারতাম। আচ্ছা, আমার মেয়ের জন্য আমার শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তোমার ছেলের জন্য একটুও কষ্ট হয় না? অতটুকু দুধের বাচ্চারও মেরে ফেললা। এরপরে চিৎকার করে বললেন কুহুর মা, দেখো সবাই, নিজের বউ আর ছেলেরে মারার পরে কত আরামে আছে, তবু ওর মা বড় কথা ছাড়েন না। আমি আগে ওনারে পুলিশের ভাত খাওয়ামু। এমন ছেলে জন্ম দিছে, তারপরও বড় কথা ছাড়ে না। আমার মেয়েরে তো শান্তিতে থাকতেই দেয়নি এই ঘরের কেউ, এখনো শান্তি দিবে না। কুহুর মায়ের কথা শুনে চেঁচিয়ে উঠলেন রাজনের মা, আপনি কেমন মেয়ে জন্ম দিছেন? আমার ছেলে মারতে যাবে কেন? আপনার মেয়ে কই গেছে আপনি আর আপনার মেয়ে জানেন। আমার মেয়ে আর নাতিরে খুন করছে আপনার ছেলে, এখনো বদনাম করেন কেন? শান্তি হয়নি এখনো? কুহুর মায়ের কথা শুনে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে রাজনের মা। দুজনের চেঁচামেচি দেখে এবারে জনসম্মুখে চিৎকার করে ওঠে রাজন। রাগে নাক মুখ লাল হয়ে গেছে, কিছু বলেনি এতক্ষণ। কুহুর মা মেয়ের শোকে এমন কথা বলছে, কিন্তু রাজনের মা? কুহু নিখোঁজ হওয়ার পর থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করে গেছেন। রাজন রেগে বলে, তোমাদের আর কোনো কাজ নেই? সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যানানি শুরু করে দাও। কুহুর মাকে উদ্দেশ্য করে রাজন বলল, আমি এতটা খারাপ বাবা হইনি আমার ছেলেকে মারব। যতটুকু খারাপ কাজ করেছি তার জন্য শাস্তি দিতে ওরা দূরে গেছে, আমি কিছু করিনি কাউকে। আপনি ওদের খোঁজ জানেন, তাহলে বলবেন, আমি নিয়ে আসব। আর খারাপ কাজের ধারে কাছেও যাব না। একটু শেষবারের মতো বিশ্বাস করবেন আমায়? কুহুর মা কাঁদছে, কোনো কথা বলতে পারছে না। আশেপাশের মানুষ আড়ালে এক কথা বলে, রাজনের মায়ের কান ভারী করে। এখন অন্য কথা বলে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, বউ তো খারাপ না। এত কষ্ট ও সহ্য করছে, যার জন্য ছেলে নিয়ে কই যেন লুকিয়ে আছে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতেই আছে। তাদের কথা শুনে রাজনের মা চেঁচিয়ে বললেন, ওই মেয়ে গেছে, ওই গরিবের মেয়ের এমন কোনো কুটুম নেই যার কাছে বছরের পর বছর থাকবে। এবারে চেঁচিয়ে উঠল রাজন, তোমার সমস্যা কি মা? তুমি নিজের ছেলের দোষ দেখো না? এতদিন যত মারধর করেছি কার জন্য করেছি? তোমার ঘ্যান জ্ঞানের জন্য না? আমার দোষ আছে, তুমি একবারও শুধরাতে বলেছ? সারাক্ষণ তো ঘুরে ফিরে কুহুর দোষ গেয়েছ। কি যেন বলেছ সারাক্ষণ? কুহুর নজর ভালো না, সারাক্ষণ ছেলেদের গায়ে ঢলে ঢলে কথা বলে, এমনই তো বলতা। তুমি আর তোমার মেয়েরা। সন্দেহ তৈরি করেছে কে? তোমরা না? সেদিন এই কারণে ঝগড়া হয়, মারি কুহুকে, এমনকি রাফির মাথায়ও থাপ্পড় দিই। তাহলে ওরা এমন নিষ্ঠুরের কাছে পড়ে পড়ে মার খাবে, নাকি দূরে সরে যাবে? শুধু শুধু অন্যের দোষ দিচ্ছ কেন? এক নিঃশ্বাসে কথাগুলো বলল রাজন। এতক্ষণ কি বলেছে ও নিজেই জানে না। মানুষ রাগের মাথায় সব সত্যি কথা বলে। এতক্ষণ যা বলছিল হয়তো সবকিছুই সত্যি ছিল। এক পর্যায়ে ফুফিয়ে ওঠে রাজন। এখন বলতে শুরু করে, কুহু জীবনও মাফ করবে না আমায়, তাই ওর আশা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার কলিজার টুকরো ছেলেকেও আদর করিনি কতদিন। আম্মা, আপনি ওদের খোঁজ জানেন? আমাকে বলেন, আমি কিছু করব না, শুধু রাফিকে একটু কোলে নেব। কতদিন আব্বু ডাক শুনিনি। কুহুর মা অল্পতেই ভিজে যাওয়া মানুষ, এমনিতেই মেয়ের শোকে আতপাগল হয়ে আছে, অসুস্থ মানুষ। রাজনের কান্না দেখে নিজেও কেঁদে দিল। কান্না ঝরিত কণ্ঠে বলল, আমি জানলে এত দূর আসতাম না বাবা। কতদিন নানু ভাই ডাক শুনি না,
আমার মেয়েরে দেখি না। এমন কি ক্ষতি করেছিলাম যার জন্য আমার মেয়ে দূরে আছে? রাজন কিছু বলতে পারছে না, কাঁদছে সে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কুহুর কষ্টগুলো। বাচ্চাদের সাথে খেলছে রাফি, তার পাশেই সুই সুতোর কাজ করছে কুহু। মাঝে মাঝে ছেলের খেলা দেখছে। নাদুস নুদুস রাফি। খেলার ফাঁকে ফাঁকে ওর মায়ের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দেয়। ওর হাসিতে এটা স্পষ্ট থাকে ওর মা পাশে আছে, তাই জিতবেও। কত ভরসা তার। কুহু দর্শক হয়ে ছেলের খেলা দেখছে। এখন খাওয়া পড়ার তেমন কষ্ট হয় না, তবে হিসেব করে চলে। স্কুলের চাকরি, সেলাইয়ের কাজ, সবকিছু মন দিয়ে করে যাচ্ছে। সময় মতো ছেলেকে পড়ানো, আবার সময় মতো ছেলেকে খেলাধুলায় মনোযোগী করা নিত্যদিনের কাজ। আগের মতো রুক্ষ হাড্ডিসার। চোখের নিচে কালো দাগ জমে নেই কুহুর। এখন উজ্জ্বলতা বিদ্যমান। যেখানে অভাব নেই কোনো, সেখানে এসব অসুখ থাকবে কেন? তবে স্কুলে নিজেকে লুকিয়ে যায়। রাফি যেন কখনো কারো হাসির পাত্র হয় না এমন ভাবে। আগে রাফিকে স্কুলে দিয়ে আসে স্বাভাবিকভাবে, তারপরে নিজেকে আড়াল করে স্কুলে যায়। ওর ছেলে মাথা তুলে যেন দাঁড়াতে পারে লোক সমাজে, এমন চিন্তা ভাবনা করে আসছে কুহু। রাজন ও শাশুড়িকে বাড়ির রাস্তা অবধি ছেড়ে দিয়ে গেল। পথে পথে কুহুর মা অনেক কান্না করেছে। রাস্তা থেকে চলে আসার সময় ভদ্রমহিলা ডেকে বললেন, বাবারে, আমি বিছানায় পড়ে থাকলেই ভালো হতো। তাহলে আমার কুহু আরো কয়েকদিন আমার সাথে থাকতো, আর আমার রাফিও আমার পাশে থাকতো। না যেত তোমার বাসায়, না ঝগড়া বাসত, আর এভাবে দূরেও যেত না। কথাগুলো বলেই তিনি কেঁদে দিলেন। রাজন নিশ্চুপ হয়ে আছে। সবকিছু তো ওর জন্যই হয়েছে। থানার সামনে থেকে যদি বুঝতে পারত, তাহলে অন্তত রেখে দিত। তখন রাগে কিছু চোখে দেখেনি রাজন। কুহুর হাতে যে ব্যাগ ছিল তাও খেয়াল করেনি। সবকিছু রাগের দোষ। রাজন এটাও ভাবছে, যদি রাগ না করত তাহলে হয়তো কখনোই ওদের শূন্যতা বুঝতে পারত না। সারাক্ষণ তো খারাপ পথে নিজেকে সময় দিয়ে আসছে। কখনো বউ আর ছেলের সাথে 2 মিনিট ভালোভাবে থাকার সময় হয়নি। রাজনকে নিশ্চুপ দেখে কুহুর মা কেঁদে কেঁদে বললেন, আমার মেয়েকে এনে দাও বাবা। রাজন ধীরভাবে বলল, আমি খুঁজছি দুজনকে। আপনি কোনো সন্ধান পেলে আমায় জানাবেন। পা ধরছি আম্মা, আমি আগের মতো কোনো অত্যাচার করব না, বাধাও দেব না কিছুতে। কুহু ওর ইচ্ছে মতো চলবে। একটু সাহায্য করবেন আমায়। কথাগুলো বলতে বলতে ফুঁফিয়ে উঠল রাজন। রাজনকে দেখে কুহুর মায়েরও কান্না এসে যায়। কখনো হিংস্রতা ছাড়া কাঁদতে দেখেনি রাজনকে, অথচ সেই ছেলে আজকে কাঁদছে। লোক সম্মুখে সবার সামনে হাউমাউ করে কাঁদছে। কুহুর মা নীরবভাবে তাকিয়ে আছে। ছেলেটা 1 বছরে কম খোঁজেনি, কম কষ্ট সহ্য করেনি, ছন্নছাড়া হয়ে ঘুরেছিল। আর যাই মনে হোক, রাজন শুধরেছে এটা বুঝতে পারে কুহুর মা। তিনি সম্মতি দিয়ে বললেন, বাড়িতে যাবে না বাবা? রাজন দৃঢ়ভাবে বলল, আমার সে মুখ নেই সবার সম্মুখে যাওয়ার। কোনো খবর পেলে আমায় জানাবেন। আসছি আম্মা। রাজন ধীর পায়ে হাঁটছে। কুহুর মা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। শেষ দেখা হয়েছিল তখন এই রাস্তা দিয়ে কুহু আর রাফি বাড়ি থেকে চলে যায়। কুহুর কোলে থেকে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল রাফি। সবার দিকে তাকিয়ে মিটমিট করে হেসেছিল সেদিন। সে পথ, সে রাস্তা তেমনই রয়েছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই পথে কুহু আর রাফির পায়ের ছাপ পড়েনি এখনো। চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যান কুহুর মা। আসার সময় রাজন গাড়িতে নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় এতটা পথ হেঁটে গিয়েছেন, তাই কোমর ব্যথা করছে। শরীরটাও ভালো লাগছে না, তার মধ্যে আজকে হাঁটাহাঁটি বেশি পড়েছে। এর জন্য ক্লান্ত লাগছে অনেক। উঠোনে দেখা হয় কুহুর চাচাতো বোনের সাথে। কুহুর মায়ের দিকে তাকিয়ে আছে। কেমন হয়ে গেছেন তিনি? কুহু যাওয়ার পরে যতবার বেড়াতে আসছে, ভাগ্যক্রমে একবারও দেখা মেলেনি কুহুর মায়ের সাথে। তখন অন্যান্য মেয়েদের বাড়ি থাকতেন। কুহুর চলে যাওয়ার কথা শুনে অনেকটা ভেঙে পড়েন, তাই সব মেয়েরা ভাগাভাগি করে রাখেন। তবে মাঝে মাঝে এ বাড়িতে আসতেন তিনি। আজকেও রাজনদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। ভাগ্যক্রমে কুহুর চাচাতো বোনের সাথেও দেখা হয়।
কুহুর চাচাতো বোন কাছে এসে জিজ্ঞেস করেন, কেমন আছেন আম্মা? আল্লাহ রাখছে। কান্না করছিলেন? আমার কান্নায় কোনো কিছু সমাধান হবে? আপনার শরীর ক্লান্ত লাগছে, ঘরে চলেন, বসে কথা বলবো। কথাটি বলে কুহুর মাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। কাঁদছেন কেন এভাবে? আমার কুহু কেমন আছে, আমার নাতিটা কেমন আছে কিছু জানি না। কথাটি বলেই তিনি কেঁদে দিলেন। কুহুর চাচাতো বোন মোবাইল বের করে বলল, কথা বলবেন? কার সাথে বলেন। ফোন কানের কাছে ধরার পরে হ্যালো হ্যালো করছে কুহুর মা। অপর পাশে নিশ্চুপ হয়ে আছে একজন, কোনো কথা বলছে না, শুধু কান্নার শব্দ শুনতে পাচ্ছে। কণ্ঠ স্বাভাবিক করে কুহু বলল, তোমার শরীর কেমন আছে মা? কুহুর কথা শুনে গলা ভারী হয়ে আসে কুহুর মায়ের। হাওমাও করে কেঁদে দেয়। কুহুও কথা বলতে পারে না। রাফি এসে কথা বলে। কত কথা শিখেছে সে, বড়দের মতো কথা বলে। নানা ভাই, নানির কথা মনে পড়ে না? রাফি ওর মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, যাব না, ওখানে সব পচা মানুষ থাকে। আম্মুকে কাঁদায় সবাই আর মারে, তুমিও পচা। এখন আম্মু কাছে তোমার জন্য। রাফির কথা শুনে চুপ হয়ে যায় কুহুর মা। ওর কথার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না তিনি। রাফির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে কুহু বলল, কিছু মনে করো না মা, আসলে একটু ফাজিল হয়ে গেছে। কুহুর মা স্বাভাবিকভাবে বললেন, আসতে বলো এখানে, ওর দাদিরে শায়েস্তা করবে। কুহুর মায়ের কথা শুনে কুহু আর ওর চাচাতো বোন হেসে দেয়। কুহুর চাচাতো বোনকে রাস্তা অবধি এগিয়ে দিচ্ছে কুহুর মা। ধীর পায়ে হাঁটছে সে। কোমরের ব্যথাটা বেশি বেড়েছে, না হলে ওর সাথে চলে যেত কুহুর কাছে। এখন এই অবস্থা অন্য একটা মেয়েকে তো ঝামেলা দেওয়া যায় না। কিছু জিজ্ঞেসও করতে পারে না কুহু কোথায় আছে, কারণ পাশে অন্যান্য মানুষও রয়েছে। মেইন রাস্তায় এসে গাড়িতে ওঠার সময় তার দিকে তাকায় কুহুর বোন। সে চাহনিতে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কুহুর বোনের। সরাসরি ঠিকানা বলেনি কখনো, তবে বাড়িতে এসে বলছে ছেলেকে নিয়ে আলাদা দূরে আছে, খুব ভালো আছে, ওর সাথে যোগাযোগ হয়। কেউ যেন খারাপ কিছু না ভাবে তার জন্যই এমন বলেছে। কুহুর মা ঠিকানা জানতে চেয়েছিল, কিন্তু জানতে পারেনি একবারও। বারবার শুনতে হয়েছে ঠিকানা জানি না। তবে স্ট্যান্ডে এসে কুহু নিজেই নিয়ে যাবে। আমি একবারও যাইনি, ফোনেই কথা হয়েছে। কুহুর সুরক্ষার জন্য এমন মিথ্যা বলতে হলো চাচাতো বোনকে। ওর গাড়ি চলছে, কুহুর মা পলকহীনভাবে তাকিয়ে আছে। কুহুও এভাবে যেত, কতদিন হলো মেয়েকে দেখছে না। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর মায়ের। রাস্তার পাশে বসে পড়েন তিনি। অন্যান্যরা জিজ্ঞেস করায় বলেন, তোমরা যাও, কোমরে ব্যথা উঠছে, আমি পরে যাব। কুহুর মায়ের কথা শুনে কেউ গেল না বাড়ির ভেতরে। একজন বয়স্ক মানুষকে একা রেখে যাবে, তাই তার পাশেই বসে পড়লেন। আজ রাজনও চলে যাবে, বাড়ি থেকে বিদায় নিয়ে আসলো ওর শাশুড়ির কাছে। বৃদ্ধ মানুষ, তার দোয়া নিয়েই বের হবে। রাস্তার পাশে এসে চমকে যায় রাজন। ওর শাশুড়ি রাস্তার পাশ ঘেঁষে বসে আছে। তড়িঘড়ি করে সামনে এসে সালাম দিল সবাইকে। তারপরে পান, সুপারি আর ফলের ব্যাগটা সামনে রেখে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে আম্মা, এখানে এভাবে বসে আছেন কেন? কোমর ব্যথা করে বাবা। এমন অবস্থায় রাস্তায় আসলেন কেন? রাজনের কথায় চুপ হয়ে যায় কুহুর মা। পাশের একজন বলে, শিউলির সাথে যেতে বলেছিল কুহু, কিন্তু কোমরে ব্যথার জন্য যেতে পারেনি, তাই শিউলিকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে গেল। কুহুর নাম শুনে চমকে ওঠে রাজন। অস্থির হয়ে জিজ্ঞেস করে, কুহু তার সাথে থাকে? কুহুর মা দৃঢ়ভাবে বলল, না, বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাবে, এটাই তো বলল। রাজন কিছু ভেবে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। তাড়াতাড়ি যেন পথ পাড়ি দিতে পারে। মোটরসাইকেলে আসছে সে, তাই সময় লাগেনি বেশি। বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়ে আছে। শিউলিকে দেখা যাচ্ছে একটা দোকানের সামনে। সে রাজন সাত পাঁচ না ভেবে শিউলির সামনে দাঁড়ায়। রাজনকে দেখে ভূত দেখার মতো অবস্থা হলো শিউলির। রাজন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। শিউলি কাঁপা কণ্ঠে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ওহ, কোথাও যাচ্ছেন? হো, বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই।
কুহু কোথায় থাকে? রাজনের কথা শুনে পায়ে কাঁপুনি দিল শিউলির। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানি না। সত্যিই তুমি জানো না? আসলে। থেমে গেলে কেন? প্লিজ বলো কুহু কোথায় থাকে। তুমি জানো? ঠিক আছে, বলতে হবে না। ওর ফোন নাম্বার দাও। এখন নিশ্চয়ই না বলবে না? ভাইয়া, আমি জানি তোমার সাথে যোগাযোগ আছে কুহুর। শিউলি কাঁপছে, কোনো কথা বলতে পারছে না। রাজন জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে বলল, তোমার সাথে রাখবে না কুহু। না, আমি কোনো ক্ষতি করব। অন্তত পক্ষে ছেলেটাকে দেখার সুযোগ করে দাও। করুণভাবে কথাটি বলল রাজন। শিউলি নীরবতা পালন করছে। রাজন কান্নাজড়িত কণ্ঠে বলল, একটু ঠিকানা দাও। আমি কোনো জোর করব না। একটু দেখবো ওদেরকে। কতদিন দেখিনি। তোমার যেতে হবে না। মুখে বলে দাও, আমি খুঁজে নেব। রাজনের কথায় দৃঢ়ভাবে শিউলি ঠিকানা বলল। রাজন অপেক্ষা না করে দ্রুত খুঁজতে চলে গেল। স্কুলের সামনের রাস্তায় এসে দাঁড়ালো রাজন। চোখ মুখে হাজারো ভয় জমে আছে, সাথে ক্লান্তের ছাপ। আস্তে আস্তে ইটের চিকন রাস্তায় পা ফেলল রাজন। এগিয়ে যাচ্ছে সে। স্কুলের পাশে দোকানের সামনে যাওয়া মাত্রই চোখ আটকে গেল রাজনের। বাচ্চাদের নেতা বসে আছে সেখানে, পায়ের ওপরে পা তুলে চিপস খাচ্ছে। ওর চারপাশে অন্যান্য বাচ্চারা আছে। রাজন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে এগিয়ে যাবে, সে ক্ষমতা নেই। কতদিন পরে দেখা মিলেছে ওর কলিজার টুকরো রাফির সাথে। দোকানি রাফিকে উদ্দেশ্য করে বলল, বাপেও এমন নেতা ছিল মনে হয়, তাই না রাফি বাবা? রাফি চিপস মুখে দিয়ে বলল, আব্বু ভূত, এখন মরে ভূত হয়ে গেছে। রাফির কথা শুনে জিহবাই কামড় দিয়ে দোকানি বলল, এমন কথা বলে না বাবা। দোকানির কথা পছন্দ হলো না রাফির। হাতের চিপস তো আছে, সাথে দোকানের ঝুলানো চিপস থেকেও 2 প্যাকেট নিয়ে বেরিয়ে গেল। ওর কাণ্ড দেখে দাঁত বের করে হেসে দেয় দোকানি। এতটুকু ছেলের কত রাগ! কুহু বলেছিল ওর যখন যা লাগবে দোকানি যেন দিয়ে দেয়, প্রতি মাসে টাকা দিয়ে দিবে। সে অনুযায়ী রাফির ইচ্ছে মতোই নিজ হাতে সবকিছু নেয়। দোকান থেকে বের হওয়ার পরে সামনে দাঁড়িয়ে থাকা ছলছল ব্যক্তির দিকে চোখ গেল রাফির। বিষণ্ণতা ছেয়ে আছে ব্যক্তিটির চারিপাশে। রাফি নিশ্চুপ হয়ে আগের মতোই তাকিয়ে আছে। এখন তো কুহু নেই সামনে, কার আঁচলে লুকিয়ে থাকবে? স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ ছেলের কাণ্ড দেখেছিল রাজন। যখন রাফির মুখে ওর মরার কথাটি শুনল, চোখ থেকে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে। সে মুহূর্তে রাজনের মনে হয়েছিল সত্যিও মরে গেছে। ওর আত্মা এখানে আসছে ছেলেকে দেখার জন্য, কুহুর কাছে ক্ষমা চাওয়ার জন্য। তবুও ছেলের দিকে এগিয়ে গেল রাজন। হাঁটু ভাঁজ করে রাফির সম্মুখে বসা মাত্রই দোকানের মধ্যে চলে গেল রাফি। একবার রাজনের দিকে তাকাচ্ছে, আর একবার আশেপাশে সবার দিকে তাকাচ্ছে। সবার জিজ্ঞাসুক চাহনি দেখে কেঁদে দেয় রাফি। মুখ থেকে চিপসের অংশ গড়িয়ে পড়ে। আব্বুর ভূত আসছে। রাফির কথাটি শুনে হতভম্ব হয়ে যায় রাজন। অন্যরা তাকিয়ে আছে। রাজন নিজেকে শক্ত করে ছেলের কাছে এসে কোলে তুলে নিল। পিঠে হাত বুলিয়ে বলল, আব্বু চলে আসছি তো, এভাবে কান্না করে? সবাই তো পচা ছেলে ভাববে। রাফি ফুফিয়ে বলছে, তুমি পচা ছেলে। আম্মুর কাছে যাব, নামাও আমায়। আমি নিয়ে যাচ্ছি, চলো। আশেপাশের কয়েকজন হতভম্ব হয়ে রইল। রাফির বাবা নাকি মারা গেছে, তাহলে এখানে আসলো কে? রাফিও আব্বু ডাকছে, তবে কেউ মুখে কিছু বলল না। শুধু দোকানি বলল, আপনার ছেলে বড্ড চালাক ছেলে, সব মানুষ একা নাচাতে পারে। দোকানের কথা শুনে হেসে দেয় রাজন। রাফি মুখ ভার করে আছে। রাজনের কোল থেকে নেমে ওর হাত ধরে হাঁটছে রাফি। একটু পর পর মাথা উঁচু করে রাজনের দিকে তাকাচ্ছে। বাড়ি ও স্কুলের মাঝামাঝি রাস্তায় যে থেমে যায় রাফি। রাজনের দিকে তাকিয়ে বলে, স্কুল ছুটি হয়নি? আম্মু রাগ করবে। রাগ করবে না, আব্বু সাথে আছি তো। রাফিও মাথা নাড়িয়ে বাড়ির সামনে গেল। ঘরের সামনে তালা ঝুলানো। রাফির দিকে তাকিয়ে রাজন বলল, তোমার আম্মু কই? জানি না, আমায় তো স্কুলে দিয়ে আসছিল, নিম্ন স্বরে বলল রাফি। রাজন নিঃশ্বাস ফেলে ঘরের সামনে রাখা মোড়ায় বসে পড়ল।
রাফি ওর সামনে গালে হাত দিয়ে বসল। রাফিকে এভাবে বসতে দেখে মুখে হাসির রেখা টেনে নিজের কাছে নিয়ে গেল রাজন। কিছুক্ষণ পরে সামনে কারো অস্তিত্বের দেখা মিলে। রাজনের কোল থেকে মাথা তুলে সামনে তাকায় রাফি। ভীতভাবে রাফি বলল, আমি কিন্তু আজকে ক্লাস নোংরা করিনি, আর স্কুল পালিয়ে আসিনি, আব্বুর সাথে আছে। মিসকে বলবা না কিছু? রাফির কথার আগামাথা বুঝতে পারে না রাজন। সামনে বোরকা পরিহিত মানুষটিও কিছু বলে না। রাফি কাফা কণ্ঠে বলে, আম্মুকে কিছু বলবো না, আম্মু রাগ করবে। রাজন কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করলো, ইনি কে রাফি? আমাদের স্কুলের। ও। রাজন সামনের মানুষটিকে কিছু বলবে, তখনই রাফিকে টেনে নেয় সামনের মানুষটি। রাফির গালে থাপ্পড় দিয়ে বলে, শান্তিতে থাকতে দিবি না তুই? ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বের হওয়ার কি দরকার ছিল? আর এই ভালো মানুষটির সাথে দেখা হওয়ার কি দরকার ছিল? কুহুর কণ্ঠধ্বনি শুনে থমকে যায় রাজন। রাফি গালে হাত দিয়ে কেঁদে দেয়। এই মহিলাটি ওর মা, এটা জানা ছিল না রাফির। ছোট রাফি এত কিছু বুঝবে কিভাবে? এখন ওর মায়ের কণ্ঠস্বর শুনে দ্বিগুণ ভয় পেয়ে যায়। কুহু। হ্যাঁ, আপনি এখানে কি করছেন? কুহুর কথায় নিশ্চুপ হয়ে যায় রাজন। কুহু চেঁচিয়ে বলে, আমাদের শান্তি ভালো লাগে না? এখন জ্বালাতন করতে এসেছেন? আমায় মাফ করবে না কুহু? এখানে সিনেমার শুটিং চলে, আপনি নিশ্চয়ই অভিনয় করতে আসেননি, তাই যেতে পারেন, না হলে ছেলে নিয়ে এবারে নদীতে ঝাঁপ দেব। কুহুর কথা শুনে চুপ হয়ে যায় রাজন। ইতিমধ্যে আশেপাশে মানুষ জড়ো হয়েছে। একটা অচেনা ছেলেকে দেখে সবার মনে নানান প্রশ্ন জাগছে। কাছে এসে জিজ্ঞেস করলো, কোনো উত্তর দেয় না কুহু। রাফি ফুফিয়ে ফুফিয়ে উত্তর দিল, আব্বু। রাফির কথা শুনে অবাক হয়ে যায় সবাই। কুহু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। রাজনও নিশ্চুপ। জনসম্মুখে আবারও লজ্জায় পড়তে হবে। মাথা বিগড়ে যাচ্ছে কুহুর। এর আগে বহুবার লজ্জাজনক অবস্থায় পড়েছে, এবারে চাইছে না কুহু। ছেলেকে নিয়ে তো শান্তিতেই ছিল, এখন রাজন এসে সবকিছু এলোমেলো করে দিবে। এসব ভেবেই রাগ হচ্ছে কুহুর। তীব্র মেজাজ নিয়ে ঘরের ভেতরে গেল। মানুষজন দাঁড়িয়ে আছে এখনো। রাজন মাথা নিচু করে রাফিকে কোলে নিয়ে পিছু পিছু গেল। ঘরের ভেতরে যাওয়া মাত্রই কুহু একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে। রাজন নিশ্চুপ হয়ে শুনছে। ওর যে কিছু বলার নেই, সব ভুলের কারণ তো নিজেই। আপনি এখানে কেন আসছেন? অনেকদিন মারেননি এর জন্য? নাকি অন্য মেয়েদের কাছে গেলে কেউ বাধা দেয় না তাই? কুহুর কথায় কিছু বলে না রাজন। আগের মতো রাগ নেই ওর, সব কথা হজম করে এখন। নিজের দোষে নিজে কথা শুনবে, এখানে কিছুই বলার নেই ওর। রাজনের থেকে কোনো জবাব না পেয়ে কুহুর রাগ দ্বিগুণ হয়ে যায়। চেঁচিয়ে বলে, মুক্তি দিলাম আপনাকে, ডিভোর্স চাই, দয়া করে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন। শুধু শুধু ভং সেজে থাকবেন না, একটু শান্তিতে বাঁচতে দিন। কুহুর কথা শুনে কলিজা শুকিয়ে আসে রাজনের। শান্তভাবে বলল, এসব কি বলছো? প্লিজ কুহু, শাস্তি দাও আমায়, তবু এমন কিছু করো না। রাফির জন্য হলেও ক্ষমা করে দাও। ও, রাফির অধিকার নিয়ে আসছেন এখন? আগে এসব কথা কোথায় ছিল? তখন মনে পড়েনি কিছু? আর ক্ষমা আপনাকে করব না আমি। ছেলের অধিকারে আসছেন তো, ছেলেকে নিয়ে যান। কুহু, কিছু শুনতে চাই না, চলে যান এখান থেকে। আর রাফির অধিকার নিয়ে আসলে সাথে নিয়ে যান। ওর যখন যাকে ভালো লাগবে তার কাছেই থাকবে। এভাবে বলছো কেন? রাফি তোমায় ছাড়া থাকতে পারবে, আর আমিও ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আবার নতুনভাবে শুরু করা যায় না? আপনার এই কথাটা বলতে লজ্জা লাগে না? কতবার এভাবে বলেছেন মনে নেই? বারবার নতুনভাবে শুরু করতে চাইছেন, পরিশেষে কি হলো? নিজের জন্য নিজেই ঘৃণার পাহাড় তৈরি করলেন। কুহুর কথা শুনে নিশ্চুপ হয়ে যায় রাজন। কেঁদে দেয় সে। কুহুর সম্মুখে দাঁড়ানোর মুখ নেই, তবুও এসেছে। নিজের কর্মফলের জন্য একটু কথা তো শুনতেই হবে, কিন্তু সহ্য করতে পারে কজন? একজন ছেলে খুব সহজেই কি কাঁদতে পারে? যখন সবকিছু সীমা অতিক্রম করে তখনই কাঁদে। লোক সম্মুখে কাঁদে, হাউমাউ করে কাঁদে। যখন তার পুরো পৃথিবীর কষ্ট এসে বুকে ভর করে তখনই কাঁদে।
রাজন নিজের পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে কাঁদছে। যে প্রতি ক্ষণে ক্ষণে কুহুকে কাঁদাতো, আজ তার জন্য নিজেই কাঁদছে। রাজনের কান্না দেখে ছোট রাফি মুখ ভার করে তাকায়। এতদিন দূরে ছিল, তাই যা মুখে আসতো তাই বলতো। বাবা, নিজের পরিবার কাউকেই দেখেনি। তখন রাফির ভাবনাটা স্বাভাবিক। ওর বাবা নেই। ওর বাবা থাকলে প্রতিদিন আসতো, কিন্তু এই 1 বছর ওর বাবাকে দেখেনি, তাই ভেবেছে ওর বাবা নেই। এখন রাজনকে দেখার পরে সবকিছু ভুলে তো রাজনেরই সঙ্গ নিবে। একটা সন্তানের বড় ছায়া তো তার বাবা আর মা থাকে। রাফিও কিভাবে দূরে সরে থাকবে? ও রাজনের সামনে যে ছোট ছোট হাত দিয়ে গলা জড়িয়ে ধরল। ওর বাবার দুঃখ তাই কাঁদছে, কিন্তু রাফিও ওর বাবার দুঃখকে আদর দিয়ে শেষ করে দিতে চেয়েছে। কুহু নিজেও নিশ্চুপ হয়ে বসে আছে। রাগের জন্য রাফিকেও মারল। এতদিন একটা পিঁপড়া হেঁটে গেল কষ্ট লাগতো, অথচ আজ মেরেছে। গালে হাতের আঙুলের দাগ স্পষ্ট হয়ে আছে। তবুও সবকিছু ভুলে সে রাজনের কাছেই গেল। ছোট রাফি। রাজনকে জড়িয়ে বারবার কুহুর দিকে ভীতভাবে তাকাচ্ছে রাফি। আগে রাজনকে দেখলে কুহুর আঁচলে যে লুকিয়ে থাকতো, আজ কুহুর মার খেয়ে রাজনের আড়ালে এসে লুকিয়ে থাকে। এর মধ্যে ফোন কল বেজে চলেছে কুহুর। শিউলি কল দিয়েছে। রিসিভ করা মাত্রই কাপা কণ্ঠে শিউলি বলল, ভাইয়া গেছে? ও, তার মানে তুমি ঠিকানা দিয়েছ? ভাইয়া নিজে এসেছিল, জোর করেছে তাই। এটা ঠিক হয়েছে? জানোই তো এই মানুষটির স্বভাব চরিত্র। গায়ে পড়া লোক সে, অভিনয়ে পারদর্শী। তার একটা কথাতে ভুলে গেলি? এখন শান্তিতে থাকতে পারবো না আমি। কুহু, শান্ত হ। ভাইয়া নিজের ভুল তো বুঝতে পেরেছে, এটা কম কিসের? রাফির জন্য একটু ভেবে দেখ। আমি তো বলেছি রাফির যেখানে ইচ্ছে হবে থাকবে, কিন্তু আমি তার সংসার করব না। কুহুর কথা শুনে চুপ হয়ে যায় শিউলি। কুহু ফুফাতে থাকে। শিউলি বলে, বাড়িতে কল দে কারো কাছে, আম্মা অসুস্থ হয়ে পড়েছে। মা কল দিয়েছিল আমায়। শিউলির কথা শুনে ধরফরিয়ে ওঠে কুহু। শিউলির মায়ের ফোন নাম্বার এনে তার কাছে কল দেয়। কুহুর মা অসুস্থ, এমনিতেই কোমর ব্যথা, তার মধ্যে অতিরিক্ত হাঁটাহাঁটি করেছে। রাস্তা থেকে আসতে আসতে তীব্র রোদে পড়তে হয়েছে। এর জন্য আবারও অসুস্থ হয়ে যায় সে। কুহুকে যেতে বলছে। কুহু শান্তভাবে বলল, হ্যাঁ যাব। রাফিকে তৈরি করানোর জন্য আনতে চাইলে রাজনকে শক্তভাবে জড়িয়ে ধরে রাফি। ও ভাবে কুহু আবারও মারবে, এর জন্য রাজনকে ছাড়ছে না। কুহু জোর করে রাফিকে আনায় কেঁদে দেয় রাফি। রাজন শান্তভাবে বলল, ওর সাথে এমন করছো কেন? থাকুক না একটু। আপনার কথা তো শুনতে চাইনি, দরকার ছিল তার জন্য রাফিকে এনেছে। কথাটি বলে রাফিকে বাইরে নিয়ে হাত মুখ ধুয়ে দিল। ঘরে এসে রাফিকে গোছানোর পরে নিজে চৌকিতে বসল। রাফি দৌড়ে আসে রাজনের কাছে। রাজনের বুক ধরফর করছে। শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? বাড়িতে। সত্যি? আপনার খুশি হওয়ার কিছু নেই। আপনার সাথে যাচ্ছি না, আর থাকছিও না। কুহুর কথায় আবারও চুপ হয়ে যায় রাজন। কুহু বোরকা পড়তে পড়তে বলল, এখানে বসে আছেন কেন? বের হব, তাই যেতে পারেন। রাজন কিছু না বলে রাফিকে কোলে নিয়ে বাইরে বের হয়ে গেল। রাজনের কাণ্ড দেখে মেজাজ খারাপ হয়ে যায় কুহুর। ঘরে তালা লাগিয়ে বাড়িওয়ালাকে বলে যায় সে গ্রামের বাড়িতে যাচ্ছে। রাফিকে নিয়ে পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে আছে রাজন। কুহু আসার সাথে সাথে ওর হাত থেকে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে। কুহু নিশ্চুপ। এই নাছোড়বান্দা রাজনকে কিছু বললেও এখন শুনবে না, তাই চুপচাপ ওর পিছু পিছু আসছে। বাড়িতে আসার পরে চমকে যায় সবাই। কুহু রাজন একসাথে এসেছে। রাজনের মা এই রাফির অধিকার নিয়ে হন্তদন্ত করে আসে। কুহু থাকুক বা না থাকুক, রাফিকে নিয়ে যাবে। অসুস্থ বাড়িতে এই নিয়ে বিশাল ঝামেলার তৈরি হয়। মানুষ জমায়েত হয়। বিচার বসলে রাজনের দোষ দেখা হয় না। সে ছেলে মানুষ, যা ইচ্ছে করতে পারে। তাই বলে বাড়ির বউ হয়ে অন্য কোথাও যায় কিভাবে? তাছাড়া রাফিকে সবার থেকে আলাদা করছে। রাজনের থেকে আলাদা করার অধিকার নেই কুহুর। বাবার কাছে ছেলে থাকবে। রাজন নিশ্চুপ হয়ে আছে। কুহু আর রাফি দুজনকেই চাইছে। তবে এখন এমন হচ্ছে কেন? মুরব্বীরা নিজেদের মতামত পোষণ করে যাচ্ছেন। সব দোষ কুহুর।
রাজনের দোষ থাকলেও সেসব গায়ে মাখছেন না। যখন কুহুর মায়ের কোল থেকে রাজনের মা রাফিকে নিয়ে আসতে চাইল, রাফি কেঁদে দেয়। জোর জবরদস্তি করে একটা বাচ্চা ছেলেকে আনলে সে ভালোভাবে নেয় না। ওর কান্নাকাটি দেখে দৌড়ে যায় কুহু। কুহুর কাছে রাফিকে আসতে দেয় না। কুহু চুপচাপ ঘরের ভেতরে গেল। সবাই বিষয়টি স্বাভাবিক নিচ্ছে। রাজন ওর মায়ের কাছ থেকে রাফিকে নিয়ে গেল। ওর মাকে ধমক দিল, সমস্যা কি তোমার? এই বাচ্চা ছেলেটাকে কাঁদাচ্ছ কেন? রাজনের মা রেগে বলেন, আমার নাতিরে এ বাড়িতে রাখবো না। ওরে আমি নিজে বড় করব, আর তোরে বিয়ে দেব। এমন সাপের মতো ফণি ধরা মেয়ে লাগবে না। একজন বৃদ্ধ বলে, আহা রাজনের মা, একটু শান্ত হও, সবকিছু সমাধান করেই দেব। রাজনের মা কিছু বলতে যাবে, তখনই ঘর থেকে কুহু বেরিয়ে আসে। হাতে দা নিয়ে বের হয়। রাজনের কাছে যে রাফিকে কোলে নেয়, অন্য হাতে দা নিয়ে সম্মুখে দাঁড়ায় সবার। রাজন হাত থেকে দা কেড়ে নিতে আসলে ঘুরে দাঁড়ায় কুহু। চিৎকার দিয়ে বলে, আমার ছেলেকে কেড়ে নিতে চাইছো সবাই? একে একে সবাই আসবা, আমিও দেখে নিব রাফিকে কে কে কেড়ে নিতে পারো। খুব সুন্দর সুশীল সমাজ, তাই না? এটাকে সুশীল সমাজ আর সমাজের জ্ঞানী দ্বার মানুষ বলে, যে সমাজে মায়ের থেকে সন্তান কেড়ে নেওয়ার কলাকৌশল চলে, স্ত্রীর সামনে স্বামীর বিয়ের কথা চলে। এটাই তো তোমাদের সুশীল সমাজ, তাই না? আমিও দেখে নেব এই সুশীল সমাজে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারে কে কে। কে আসবা? আসো। এই ভদ্রমহিলা আসবে? রাজনের মাকে উদ্দেশ্য করে বলে কুহু, এরে খুন করে নিজে জেলে যাব, না হলে এরে জেলের ভাত খাওয়াবো। বিয়ের পর কম জ্বালাতন করেনি, কিছু বলিনি আমি, এর জন্য এত পার পেয়েছে। এখন আসেন, দেখি কে কি করতে পারেন। কথা বলতে বলতে কুহুর কণ্ঠস্বর ভাঙা গলার হয়ে গেল। রাজন সামনে এসে বলে, শান্ত হও, কেউ নেবে না রাফিকে, আমি আছি তো। মুরব্বীরা কুহুকে কিছু বলতে চাইলে সম্মুখে দৌড়ে যায় কুহু। ওর এমন পাগলের মতো ছোটাছুটি দেখে তারা পিছু চলে যায়। উচ্চস্বরে চেঁচিয়ে কুহু বলল, এখন জ্ঞান দিতে আসছেন সবাই? এতদিন কোথায় ছিলেন? যখন দিনের পর দিন মার খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, কই ছিলেন আপনারা? তখন তো কাউকে দেখিনি, তাহলে এখন দরদ দেখা দিচ্ছে আর এই মহিলার সঙ্গ নিচ্ছেন, যে দিনের পর দিন মানসিক নির্যাতন করে এসেছে, তার জন্য আর তার মেয়েদের জন্য মার খেতে হয়েছে, ছোট বাচ্চা নিয়ে নেমে যেতে হয়েছে। তখন কোথায় ছিলেন আপনারা? এখন সব দোষ আমার, দোষের ভাগিদার তো হয়েছি, তাহলে আর 5টা দোষ করলে তো কিছু হবে না। যে পক্ষপাতিত্ব করতে আসবেন তারে দেখে নেব আমি। কুহুর এমন অবস্থা দেখে দৌড়ে যায় রাজন। ওর হাত থেকে দা কেড়ে নিতে চাইলে কুহু বাধা দেয়। রাজন জোর করে নেওয়ার জন্য হাতের খানিকটা অংশ কেটে যায়, তবুও দা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। কুহু না পেরে কেঁদে দেয়। রাজন কাটা হাত নিয়েও কুহুকে সামলায়। এক পর্যায়ে রাজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কুহু। চেঁচিয়ে বলে, খবরদার, তুমিও আসবা না এখানে। ভুলে যেও না, সবার থেকে তুমি বেশি দোষী। এত সহজে তোমার ফাঁদে পা দেব আবারও? দিনের পর দিন কম অত্যাচার করেছ, এখন আমায় শান্তিতে দেখে খুশি হতে পারছো না? এর জন্য এভাবে উঠে পড়ে লেগেছে সবাই। তোমার মা কি বলেছিল জানো? বিয়ে দেবে তোমাকে, সুন্দরী সুশীল বউ আনবে। আমিও দেখে নেব কিভাবে বিয়ে করো তুমি। না তোমার সংসারে থাকবো, না তোমায় মুক্তি দেব। বিয়ে করবে? জেলের ভাত যদি না খাইয়ে ছাড়ছি, তবে আমার নামও কুহু নয়। আগে অসহায় পেয়েছিলে, এখন ছেলে আছে আমার। এত বড় ছেলে রেখে কিভাবে বিয়ে করো দেখে নেব। রাজন ধীরভাবে বলল, শান্ত হও তুমি, সবকিছু মাথা থেকে ঝেড়ে দাও। বিয়ে করব না আমি। কিসের শান্ত? এতক্ষণ কি বলেছিল তোমার মা? শোনোনি? আচ্ছা ঠিক আছে, সব শুনেছি। রাফিকে তো সামলাবে, ওর সামনে এমন পাগলামি করছো কেন? তারপরে যা খুশি আমায় বলো। তোমরা পাগল বানাচ্ছ আমায়, তাই বাধ্য হচ্ছি পাগল হতে। সুশীল সমাজে বাস করি আমরা, তাই পাগল হতে হয়। এরপর থেকে আমার কোনো ব্যাপারে এই সুশীল মানুষদের দেখতে চাই না। আসতে পারেন সবাই। কুহুর কথা অপমানিত হয়ে চলে যায় মুরব্বীরা।
মহিলারা ফিসফিস করে কথা বলে, তবে কুহু পরোয়া করে না। রাজনের মা তেলে বেগুনে জ্বলে যাচ্ছেন। তার সামনে থেকে রাফিকে নিয়ে চলে আসলো কুহু। কুহুর মা কাঁদছে। সব ঝামেলা তার জন্যে হচ্ছে। এর জন্য নিজেকেই নিজে দোষী বানাচ্ছে। কুহুর বোনেরা চলে এসেছে। তারা বলল, বড়দের সাথে এমন আচরণ করে। প্রতি উত্তরে কুহু কথা শোনায়, এতদিন কই ছিল সবার জ্ঞান? আজ প্রতিবাদ করা মাত্রই সবার জ্ঞান উপচে পড়ছে। যার যার জ্ঞান নিয়ে সে থাকবে, তবে এখানে এত জ্ঞানীদের কাছে কুহু থাকবে না। ঘর থেকে বের হওয়ার সময় ওর মায়ের কাছে বলে আসলো, তোমার যখন যেতে ইচ্ছে করবে যেও, এখন তো লুকিয়ে নেই কারো থেকে। তারপরে ঠিকানা দিয়ে বেরিয়ে আসলো কুহু। উঠোনে নামার পরে রাজনের দিকে চোখ যায়। হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওর শাশুড়ি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কুহু দেখেও না দেখার ভান করে হেঁটে চলে। কিছুক্ষণ পরে একটু থেমে রাজনের সামনে এসে দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, আপনার ছেলে, তাই যখন ইচ্ছে নিয়ে আসতে পারবেন। আইনগতভাবে ওর 12 বছর পর্যন্ত মায়ের কাছে থাকার অধিকার আছে। তারপরে ছেলের যার কাছে ইচ্ছে হবে তার কাছেই থাকবে। আর ভেতরের বছরে ছেলের জন্য হঠাৎ দরদ উঠলে ছেলের কাছে যেতে পারেন, তবে স্বামীর অধিকার নিয়ে নয়। আর বিয়ে করবেন, ঠিক সময় চলে আসব। কিভাবে বউ থাকতে অন্য মেয়েকে বিয়ে করতে যান তা দেখে নেব। নিজের ইচ্ছেতে জেলের ভাত না খেতে চাইলে অবশ্যই তেমন কিছু করবেন না। আমি চাই না রাফি ওর বাবার থেকে আলাদা হোক। ওর বেড়ে ওঠার জন্য মা বাবা দুজনকেই লাগবে। মা হিসেবে ওর ভালোর জন্য এই পদক্ষেপটা নিতেই পারি। রাজন করুণভাবে বলল, কুহু, বলছি তো আর হবে না এমন কিছু। নতুনভাবে ভাবতে পারো না? না, পারি না ভাবতে। 6-7 বছর যে জ্বালাতন করেছেন তা 1 বছরের চোখের পানিতে ভুলে যাব? এতটা দয়াল নই আমি। অনেক দয়া দেখিয়েছি 1 বছর। কুহুর কথায় কোনো জবাব দিতে পারছে না রাজন, না দিচ্ছে অন্য কেউ। কুহুর মাথা সম্পূর্ণ বিগড়ে আছে। রাস্তার মাঝ বরাবর যাওয়া মাত্রই রাজনকে না দেখতে পেয়ে কেঁদে দেয় রাফি। কুহু পিছু ফিরে তাকায় না। রাফিকে কাঁদিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। মানুষ সারাদিন অভিনয় করে ক্ষমা চাইতে চাইতে যদি একদিন মন থেকেই ক্ষমা চায়, তখন বিশ্বাস করা যায় এত সহজেই? তখনও মনে হয় সে অভিনয় করছে। ক্রমাগত করতেই থাকবে এমন অভিনয়। একজন নারী খুব সহজেই মানুষকে বিশ্বাস করতে পারবে, ভালোবাসতে পারবে, তেমনি ঘৃণাও করতে পারবে। তাদের ভালোবাসার ঘৃণাটা একরকম। যেমন অতিরিক্ত ভালোবাসা যায়, তেমনি অতিরিক্ত ঘৃণাও করতে পারে। দিনের পর দিন অশ্রু জলে চোখের নিচে কালো দাগ বসাতে পারবে, তাহলে সেই চোখের জল নিজে মুছতে পারবে না কেন? এই অসুস্থ সমাজের কথা ভেবে বসে থাকবে? একদমই না। সে সম্মুখে এগিয়ে যাবে। এই অসুস্থ সমাজ থেকে অনেকটা দূরে যেয়ে নিজের ঠিকানা গড়ে তুলবে। এমন সমাজের চিন্তাধারা মাথায় নিয়ে থাকলে এমন রাজন আর ওর পরিবারের মতো মানুষের কাছে দিনের পর দিন অত্যাচারের শিকার হতে হবে। এটা সহ্য করে থাকবে সবাই? কজন থাকবে? কুহু থাকেনি। নিজের চোখের পানি নিজে মুছে সম্মুখে এগিয়ে গেছে। কুহুর কথা অনুযায়ী রাজনও চোরের মতো রাফিকে দেখতে যায়, তবে কুহুর মুখোমুখি হয়ে কথা বলতে পারে না। তাহলে যে সবকিছু হারিয়ে ফেলবে। আগের মতো তীব্র মেজাজে নেই রাজন। চোখ মুখও শুকিয়ে গেছে অনেকটা। তবুও এমন ভাব করে থাকে যেন সে সব থেকে খুশি একজন মানুষ। কুহু সবকিছু বুঝেও চুপ থাকে। বেশ কদিন হলো রাজনের বদলি হয়েছে, অনেকটা দূরে সে। এবারে মুখ ফুটে কুহুকে বলল ওর সাথে যাবে কিনা। আশেপাশে ভালো স্কুল না থাকায় শুধুমাত্র রাফির জন্য রাজি হয়ে গেল কুহু। রাফিকে ভালো স্কুলে পড়াতে একটু স্যাক্রিফাইস করতেই হলো, না হলে এত খরচ বহন করা, সবকিছু গোছাতে বেহাল অবস্থা হবে। কুহুর মা মাঝে মাঝে আসেন মেয়ের কাছে, তবে রাজনের মাকে সহ্য করতে পারে না কুহু। রাজনও মুখে কিছু বলে না। ছেলে হিসেবে দায়িত্ব পালন করে যতটুকু পারে, তবে কুহুকে জোর করে পুত্রবধূর দায়িত্ব পালন করতে বলে না। লোকসমাজ ছাড়া 3 জনের সুখী পরিবারে সবকিছু এলোমেলো থাকলো খুব সুখী লাগছে রাজনের। বিন্দুমোচন এই শব্দটি ঘুরে ফিরে কার মাথার উপরে আসবে
কেউ জানে না, কাজ ও সময় বলে দেয় শুধু। রাজন নিজে লজ্জিত ওর কাজের জন্য, তবুও গর্বিত হয়ে মেয়েদের নিয়ে অহংকার করে। হাজারো ভয়কে জয় করতে পারে তারা, শুধু একটু সাহস থাকতে হয়। আমরা নারী, আমরাই পারি ভয়কে জয় করে সম্মুখে এগিয়ে যেতে। এই অসুস্থ সমাজ বন্ধ করে সুস্থ সমাজ গড়ে তোলার দায়িত্ব নিতে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।